হয়ে থাকে। এই যেমন কোডগুলি এভাবে সুন্দরভাবে সে গুছিয়ে এখানে লেখা যায়। এটাই সুবিধা, এটাই আপনার সুবিধা করে থাকে। একইভাবে আপনাকে যেমন আছে নোট প্যাড প্লাস প্লাস, এটাও একই রকম সুবিধা দিয়ে থাকে। তো ভিএস কোডটা তার চেয়ে আর একটু আমার কাছে ভালো লাগে, কার বেশি নোটপ্যাড দুইটা সুবিধা। আর আছে মিডলওয়্যার। মিডলওয়্যার সফটওয়্যার কোনগুলিকে বলে? যেমন ডাটাবেস টাইপের যে সফটওয়্যারগুলি আছে, এরা কি করে অনেকটা সিস্টেমের সাথে অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি করে সেতু বন্ধন তৈরি করে, এটা বন্ধন হিসেবে কাজ করে থাকে। যেমন অ্যাপাচি, এই যে কাফকা, এই দেখেন এখানে একটা সফটওয়্যার যে আমি রান করেছি মেশিনে, অ্যাপাচি সফটওয়্যার। এটা হচ্ছে জাম্পের মাধ্যমে অ্যাপাচি সফটওয়্যারটা রান করেছি। এই অ্যাপাচিটা হচ্ছে কি আমার একটা মিডলওয়্যার সফটওয়্যার। মাইস্কুয়েল হচ্ছে ডাটাবেস টাইপের সফটওয়্যার। ফাইলজিলা একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। টমক্যাট, মার্কারি, এগুলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার। একটার মধ্যে এগুলি সব রান করে থাকে। এই অ্যাপাচির কথা বলতেছে, অ্যাপাচি হচ্ছে মিডলওয়্যার একটা সফটওয়্যার। ডাটাবেস মিডলওয়্যার, ডাটাবেসের মিডলওয়্যার গুলো এগুলি কি করে অ্যাপ্লিকেশন সফটওয়্যারের সাথে সিস্টেম সফটওয়্যারটা বন্ধন তৈরি করে থাকে। মেসেজ ওরিয়েন্টেড মিডলওয়্যার আছে মম এবং ওডিপিসি এবং জেডিবিসি। এগুলি বিভিন্ন ধরনের মেসেজিং, মানে জাস্ট এক জায়গা থেকে একটা মেশিনের একটা পার্ট থেকে আরেকটা পার্টে কি করে টোকেন পাস করে, এই জন্য মেসেজিং টাইপের সফটওয়্যার বলা হয়। এটা হচ্ছে মেসেজ ওরিয়েন্টেড মিডলওয়্যার। তো এই মিডলওয়্যার সফটওয়্যার, তাহলে আমরা এখানে কি কি দেখলাম? এর মধ্যে সফটওয়্যার দেখলাম। সফটওয়্যার কি? একটা সেট অফ প্রোগ্রাম বা সেট অফ নির্দেশনা, এই যে প্রোগ্রাম বা নির্দেশনার সমষ্টি বা সেট অফ ইনস্ট্রাকশন বলতে পারেন। সেট অফ ইনস্ট্রাকশন যা কম্পিউটারে কি কাজ করতে হবে এবং কিভাবে করতে হবে তার নির্দেশ প্রদান করে থাকে। আর সফটওয়্যার কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে ভাগ করা হয়েছে, সিস্টেম সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যারগুলি কি কি? অপারেটিং সিস্টেম, ড্রাইভার সফটওয়্যার এবং ইউটিলিটি সফটওয়্যার। অপারেটিং সফটওয়্যার কয়েকটা নাম বলেন তো। যেমন মনে করেন সবচেয়ে পুরনো একটা অপারেটিং সিস্টেমের নাম বলেন, যেটা এখনো ব্যবহার হতে দেখা যায়। তো সবচেয়ে পুরনো ডস। ডসটা কি অনেক পুরনো একটা সফটওয়্যার। যেমন ডস, মস, টস, এগুলো সব অপারেটিং সিস্টেম সফটওয়্যার। ডসের ডিস্ক অপারেটিং সিস্টেম, আর মস হচ্ছে মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম, টস হচ্ছে টার্বো অপারেটিং সিস্টেম, অথবা টাইম বেস কাজ করে থাকে, সেটাও আরেকটা আছে টাইম বেস অপারেটিং সিস্টেম, সেটা হচ্ছে গিয়ে রিয়েল টাইম যে কাজ করে থাকে, রিয়েল টাইম কাজ করে সেটা টস বলি। অনেক অনেক জায়গায় আমি ওইভাবে ব্যাখ্যাটা দেখছি, তবে আমি শুধু টসই কাজ করেছি। আর মস এবং টস এগুলি সাধারণত আমাদের এখন যে অপারেটিং সিস্টেমগুলি আছে সবগুলির মধ্যেই ডস মস টস তিনটা ইনক্লুডিং করা থাকে। আমাদের প্রত্যেকটা মাল্টি প্রসেসিং অপারেশন, মাল্টি টাস্ক একই টাইম কাজ করতে পারে। তো মসের বৈশিষ্ট্য আছে, টস রিয়েল টাইম কাজ করে থাকে, সে টসের বৈশিষ্ট্য আছে। এবং ডস তো আমাদের প্রতিটা ওএস এর সাথে এইভাবেই আছে, তবে উইন্ডোজ বেস। যেমন আমরা যেটা পাই এখানে সিএমডি লিখলে যে স্ক্রিনটা আসে, এই যে কমান্ড প্রম্পট যেটাকে আমরা বলতেছি, একেবারে ডসটা এরকমই, এমএস ডস টাইপের। এটা হচ্ছে মাইক্রোসফট ডস বলে। এমএস ডস এর জন্য এই সিএমডি কমান্ড প্রম্পটে যে কোডগুলি, এটি হচ্ছে ডসেস এরকম দেখা যায়। তখন এটা ফুল স্ক্রিন এরকম আসে, কালো আগে আসতো, এখানে কালো অক্ষরে লিখে লিখে আমরা কাজগুলি করতাম একই রকম অনেকটা। এই অপারেটিং সিস্টেম গুলি হচ্ছে যে এখন আমরা যেগুলো ইউজ করি, উইন্ডোজ, লিনাক্স, ম্যাক ওএস বলতেছি। আবার অপারেটিং সিস্টেম মধ্যে আরো আছে, আমাদের মোবাইলের ক্ষেত্রে অনেক অপারেটিং সিস্টেম দেখতে পাই আমরা, এবং শয়ে অপারেটিং সিস্টেম আছে। এবং যে পরিমাণ অপারেটিং সিস্টেম আছে আপনাদের ওইখানে, আমি একটা অপারেটিং সিস্টেমের লিস্ট আপনাদেরকে দিয়ে দিব। একটু দেখি আমি কি এটা লিস্ট তৈরি করার কথা আপনাদের জন্য, শুধুমাত্র অপারেটিং সিস্টেমের নামটা দিয়ে। ওএস, দেখেন এই অপারেটিং সিস্টেমের উপরেই আমি দেখি ডস ফ্যামিলি অপারেটিং সিস্টেম কি কি আছে।
MS DOS, PC DOS, DR DOS, FreeDOS। মাইক্রোসফট ফ্যামিলির মধ্যে আছে কি কি? উইন্ডোজ 1, উইন্ডোজ 2, উইন্ডোজ 3.x। এই উইন্ডোজ 3.x এখানে এসে আমাদের দেখেন কি আছে, গুই জনপ্রিয় করতে বড় ভূমিকা রাখে, মানে গ্রাফিক্স ইউজার ইন্টারফেস গুই। বিজনেস এবং পার্সোনাল কম্পিউটার আপনাদের জন্য এই এক্সট্রা ইনফরমেশন গুলি দিতেছি শুধুমাত্র আপনাদের পরীক্ষার জন্য। এক নজর যদি আপনি দেখে যান এমসিকিউ কোশ্চেন আসলে খুবই সুবিধা হবে দিতে। উইন্ডোজ 95, 98, মিলেনিয়াম এবং শর্ট ডিসক্রিপশনের প্রতিটার সামনে দেওয়া আছে উইন্ডোজ বেস, ইউনিক্স ফ্যামিলি, আপনাদের শীটটা দিয়ে দিব, দেখে নিতে পারেন। লিনাক্স ফ্যামিলি অপারেটিং সিস্টেম এগুলি আছে, অ্যাপেল অপারেটিং সিস্টেমের মধ্যে আছে এগুলি, মোবাইল অপারেটিং সিস্টেমের মধ্যে আছে এগুলি, সার্ভার অপারেটিং সিস্টেমের মধ্যে আছে এই, রিয়েল টাইম অপারেটিং সিস্টেমের মধ্যে আছে যেটা হচ্ছে রিয়েল টাইম হচ্ছে আরটস, আর হচ্ছে টাইম অপারেটিং সিস্টেম হচ্ছে টস, টিওএস। আচ্ছা, এরপর হচ্ছে এমবেডেড আইওটি অপারেটিং সিস্টেম, মেইন ফ্রেম এবং লার্জ সিস্টেম ওএস, হিস্ট্রিক্যাল এবং রিসার্চ ওএস, আদার ডেস্কটপ বা অল্টারনেটিভ ওএস। এই হচ্ছে টোটাল। আপনার কয়টা নাম দেখছেন? ও আরো আছে স্মার্ট টিভি এবং ডিভাইস ওএস ডিভাইস আছে, টোটাল 110টা আছে। আর এইখানে আবার আরেকটা গ্রুপে ভাগ করে দেওয়া হয়েছে ওএস এর ধরন অনুসারে, কোনটা কোন ধরনের অপারেটিং সিস্টেম এবং সেটা কোন পারপাস ইউজ করা হয়েছিল সেটা দেখা, যেমন এমএস ডস বা কমান্ড লাইন ওএস, এটা শুধু কমান্ড লাইন ইউজ করে, পুরনো ডিস অপারেটিং সিস্টেম। এই এমএস ডসটাকে বলে পুরনো ডিস অপারেটিং সিস্টেম। এইগুলি সংক্ষেপ আকারে এখানে সাজিয়ে দিয়েছি, এইটা আপনাদেরকে আমি দিয়ে দিব এখানে, আপনার জাস্ট দেখার জন্য, নিজেদের একটু নলেজ গেইন করার জন্য একটু পড়লেন দেখলেন, আর কিছু না। এটা পরীক্ষার সাথে কোনো সম্পর্ক নাই, কিন্তু নিজের ইয়া ভারী হলো একদম এমএস ওয়ার্ডে দিয়ে দিলাম, নিজের মতো সাজিয়ে নিতে পারবেন। এবার আমরা সামনের দিকে আসি। এমডি জাকির ভাই, আপনার মাইকটা বন্ধ করে রাখেন, যখন কথা বলবেন তখন অন করে রাখেন, ওইখানে মাঝে মাঝে মনে করেন মোটরসাইকেল যায়। এবার আমরা আসি অ্যাপ্লিকেশন সফটওয়্যার মধ্যে, আমরা কি বলছিলাম, ও সরি অপারেটিং সিস্টেম গেল, তারপর ড্রাইভার সফটওয়্যার। ড্রাইভার সফটওয়্যার হচ্ছে আমাদের যে কম্পিউটার মধ্যে যেমন যে মনিটর বলি যত ধরনের ড্রাইভার এড করা হয় বা পেরিফেরাল ডিভাইস এড করা হয়, মাউস বলেন যাই বলেন, প্রত্যেকটা ক্ষেত্রে একটা ড্রাইভার সফটওয়্যার আছে। কিছু আছে প্লাগ এন্ড প্লে অটোমেটিকলি সেটআপ হয়ে যায়, কিছু আছে আমাদেরকে বাইরে থেকে ড্রাইভারতে সেটআপ দিতে হয়। অনেক প্রিন্টার আছে, স্ক্যানার আছে যেটা বাইরে থেকে সফটওয়্যার দিয়ে, মানে ওই হার্ডওয়্যার মানে ওই হার্ডওয়্যার ডিভাইস কোম্পানি আমাদের একটা সফটওয়্যার দিয়ে দেয়, সেটা সেটআপ দিতে হয়, সেটা হচ্ছে ড্রাইভার সফটওয়্যার। এটা শুধুমাত্র ওই ড্রাইভারকে অপারেট করার প্রয়োজন হয়ে থাকে। আর ইউটিলিটি সফটওয়্যার মধ্যে যেগুলো আমরা বলতেছিলাম কি, এগুলো যেগুলো বিভিন্ন কাজে সহায়তা করে থাকে, সিকিউরিটি এবং ফাইল হেল্পিং হ্যান্ড, এগুলি সব হচ্ছে ইউটিলিটি সফটওয়্যার, যেমন অ্যান্টিভাইরাস এবং ডিসক্লিন অ্যাপ, এই জিনিসগুলো। আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার গুলো হচ্ছে যেগুলো আমরা সরাসরি ইউজার ইউজ করে থাকে, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, পাওয়ার পয়েন্ট, মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম ইত্যাদি। আর অতিরিক্ত এক্সট্রা কিছু সফটওয়্যার আছে যেগুলিকে আমরা বলতেছি প্রোগ্রামিং সফটওয়্যার, যেমন কম্পাইলার, ইন্টারপ্রেটার এবং টেক্সট এডিটর এবং নোট নোটপ্যাড প্লাস প্লাস, ভিএস কোড। আর আছে মিডলওয়্যার সফটওয়্যার গুলি আছে যেগুলো হচ্ছে গিয়ে সিস্টেম এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার মাঝখানে যে সেতুবন্ধন হিসেবে কাজ করে থাকে, এগুলিকে আমরা বলতেছিলাম মিডলওয়্যার সফটওয়্যার, যেমন ডাটাবেস মিডলওয়্যার এবং মেসেজ ওরিয়েন্টেড মিডলওয়্যার। এবার আমরা আসি হার্ডওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, অপারেটিং সিস্টেম সফটওয়্যার এবং ব্যবহারকারীর মধ্যে কি সম্পর্ক। আমাদের এখানে কি কি দেখতে পাইছি, এর মধ্যে হার্ডওয়্যার দেখতে পাইছি, অ্যাপ্লিকেশন সফটওয়্যার দেখতে পাইছি এবং অপারেটিং সিস্টেম সফটওয়্যার দেখতে পাইছি। তো এই তিনটার মধ্যে আমাদের কি সম্পর্ক, একটা আছে হার্ডওয়্যার, যেমন মনে করেন আমি মাউসটা নাড়তেছি, আমি মাউসটা যে নাড়তেছি, মাউসের সামনে যে পয়েন্টারটা মুভ করতেছে, এটা কিভাবে সম্ভব? আমি যখন কিবোর্ডের মধ্যে এ লিখতেছি, আমার ডিসপ্লেতে এ শো করতেছে। আমি যখন এখানে গিয়ে প্রিন্ট কমান্ড দিচ্ছি, প্রিন্ট কমান্ড দেওয়ার সাথে সাথে আমার প্রিন্টার দিয়ে প্রিন্ট গড়গড় করে বের হয়ে যাচ্ছে। আমি যখন এখানে কথা বলতেছি, আপনি কথাটা শুনতে পাচ্ছেন। এখন মনে করেন এটা ক্ষেত্রে ম্যাজিকের মতো ব্যাপারটা হয়ে যাচ্ছে না? আপনি কোথায় আছেন আমি জানিই না, একটু আগে জিজ্ঞাসা করছি কেউ কি চট্টগ্রামের আছেন, কেউ কি রাজশাহীর আছেন, উত্তরবঙ্গের আছেন, কোথায় কোথায় কে কে আছেন, জিজ্ঞাসা করতেছি আপনাদের, কিন্তু আমি জানি না আপনি আপনার কথা শুনতেছেন। এটা ম্যাজিক্যাল মনে হচ্ছে না বিষয়টা? এই যে এখানে যে কাজ করতেছে কে, এইখানে অ্যাপ্লিকেশন সফটওয়্যার কাজ করতেছে অপারেটিং সিস্টেম এবং কাজ করতেছে হার্ডওয়্যার। আমি এখানে কথা বলতেছি, আমার হার্ডওয়্যার যে মাইক্রোফোনটা আছে, মাইক্রোফোন সেই কথাটাকে রিসিভ করতেছে, রিসিভ করার পর এই কথাটাকে অপারেটিং সিস্টেমে আমাদেরকে এটা প্রসেস করে দিয়ে আউটপুটে পাঠাচ্ছে, ইন্টারনেটের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে। আপনাদের এখানে আউটপুট ডিভাইসে মাইক্রোফোনে সে কথাটা রিসিভ করতেছে, সেই রিসিভ করানোর জন্য আপনি এখানে অপারেটিং সিস্টেম এবং আপনার অ্যাপ্লিকেশন সফটওয়্যার এবং ওই যে হার্ডওয়্যারে শুনতেছেন হার্ডওয়্যার সফটওয়্যার একটা ভূমিকা পালন করতেছে।
আমি যখন কিবোর্ডের মধ্যে একটা কি এ প্রেস করতে সাথে সাথে এ লেখা এখানে হইতেছে, ইন্টার প্রেস করতে এটা কাজ এক্সিকিউশনে যাচ্ছে। আমি যখন এখানে কার্সর দিয়ে সিলেক্ট করতেছি আমার এটা সিলেকশন দেখাচ্ছে। এই যে সিলেকশন দেখাইছে আমার যে এখানে মাউসটা ঘুরে সাথে সাথে যে পয়েন্টারটা মুভ করতেছে, এই জিনিসগুলো কি করতেছে, কি হেল্প করতেছে? হার্ডওয়্যারে এখানে ড্রাইভ আছে, আমি যেন এই ডিভাইসটার সাথে যেই ইনপুট ডিভাইসটা আছে, মাউসটা আছে, পয়েন্টিং ডিভাইস, এই ডিভাইসটার ভিতরে একটা এটাও কম্পিউটার সাথে একটা হার্ডওয়্যার ডিভাইসের সাথে সংযোগ করেছে এবং অপারেটিং সিস্টেমের মাধ্যমে শো করতেছে, এবং সেটা কি করতেছে আউটপুটে মনিটরের ওই পয়েন্টটাতে আমাকে ওই পয়েন্টার শেপটাকে দেখাচ্ছে এবং সিলেকশন সব অ্যাক্টিভিটি দেখাচ্ছে। এই যে এই জিনিসটা কি করছে আমার সাথে, আমার ইউজার আমার সাথে হার্ডওয়্যার একটা বন্ধন তৈরি করে দিচ্ছে। এই তৈরিটা করতেছে অপারেটিং সিস্টেম তৈরি করতেছে হার্ডওয়্যারের সাথে আমার ইউজার একটা বন্ধন তৈরি করে ফেলতেছে। আমরা যেটা মুভ করতেছি এটা মুভ করতেছে, আমার রেসপন্সের সাথে সেটা আমাকে তাল মিলিয়ে আমাকে ইন্টারেক্ট করে দিচ্ছে। তাহলে এই হার্ডওয়্যারের সাথে ইউজারের ইন্টারেক্ট করে দিচ্ছি কে? অপারেটিং সিস্টেম। এবার আসি আমরা, হার্ডওয়্যার হলো কম্পিউটারের সেই সব যন্ত্রাংশ যেগুলো আমাদের চোখে দেখতে, হাতে এবং হাতে স্পর্শ করতে পারি। আমরা চোখে দেখতে পারি এবং হাতে স্পর্শ করতে পারি, এটা কি বলতেছিলাম হার্ডওয়্যার। যেমন সিপিইউ, র্যাম, হার্ড ডিস্ক, মনিটর, কিবোর্ড, মাউস ইত্যাদি। হার্ডওয়্যার সরাসরি ব্যবহারকারীর সাথে ইন্টারেক্ট করে না, বরং সফটওয়্যারের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়ে থাকে। সফটওয়্যারের মাধ্যমেই হার্ডওয়্যারটা ইন্টারেক্ট করে থাকে। এইবার আমরা আসি অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম কি? অপারেটিং সিস্টেম হলো একটি বিশেষ ধরনের সিস্টেম সফটওয়্যার, বিশেষ ধরনের সিস্টেম সফটওয়্যার যা কম্পিউটার হার্ডওয়্যার এবং ব্যবহারকারী অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে সেতু বন্ধন হিসেবে কাজ করে থাকে। কি করে থাকে অপারেটিং সিস্টেমটা? হার্ডওয়্যার এবং অ্যাপ্লিকেশন, এই যে ব্যবহারকারী অ্যাপ্লিকেশন সফটওয়্যার, আমরা যে ব্যবহারকারীর অ্যাপ্লিকেশন সফটওয়্যার, যেমন মনে করি যে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট এসব বলতেছিলাম, এই সফটওয়্যার মাধ্যমে কি করে? একটা সেতু বন্ধন হিসেবে কাজ করে থাকে। আর অপারেটিং সিস্টেম উদাহরণ কি? উইন্ডোজ, ম্যাক ওএস, লিনাক্স, অ্যান্ড্রয়েড এবং ওএস। আমরা কিন্তু এখানে বিভিন্ন যত এক্সাম্পল গুলি আসতেছে, আমরা কিন্তু মোবাইলে যে অ্যান্ড্রয়েড এটার কথা খুব কম বলি, অ্যান্ড্রয়েড, আইওএস এগুলো কিন্তু আগে ছিল না, ইদানিং কিন্তু এগুলি এক্সাম্পলের মধ্যে চলে আসতেছে, কেন আমরা মোবাইলে এত বেশি ইউজ করতেছি, আমাদের টিভিতে মধ্যে অ্যান্ড্রয়েড, আইওএস এসব নিয়ে ব্যস্ত। এবার আসি দেখেন এর ভূমিকাটা কি, এই অপারেটিং সিস্টেম ভূমিকা কি? হার্ডওয়্যার রিসোর্স ম্যানেজ করে, অ্যাপ্লিকেশন সফটওয়্যার চালানোর জন্য এক প্ল্যাটফর্ম প্রদান করে থাকে, ব্যবহারকারী ইনপুট গ্রহণ করে এবং আউটপুট নিয়ন্ত্রণ করে থাকে। এটা হচ্ছে অপারেটিং সিস্টেমের ভূমিকা। এবার হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার এটি ব্যবহারকারীর নির্দিষ্ট কাজ সম্পাদন করার জন্য ডিজাইন করা হয়ে থাকে, যেমন এমএস ওয়ার্ড, ওয়ার্ড প্রসেসিং এর জন্য, ফটোশপ, ফটো এডিট করার জন্য, গুগল এই যে ক্রোম সফটওয়্যার কিসের জন্য? নেট ব্রাউজ করার জন্য। আর বিভিন্ন গেম তো নির্দিষ্ট গেম খেলার জন্য, যেমন মনে করেন ফিফা ফুটবল গেম খেলার জন্য, বিভিন্ন ক্রিকেটের গেম আছে, ক্রিকেট সিমুলেটর আছে বা এরোপ্লেন সিমুলেটর আছে, এগুলো ওই নির্দিষ্ট গেম খেলার জন্য। অপারেটিং সিস্টেমের মাধ্যমে হার্ডওয়্যার রিসোর্স ব্যবহার করে, অপারেটিং সিস্টেমের মাধ্যমে হার্ডওয়্যার রিসোর্স ব্যবহার করে সরাসরি ব্যবহারকারীর সাথে ইন্টারঅ্যাক্ট করার জন্য এই অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইউজ করতে। অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইউজ করে কিসের জন্য? হার্ডওয়্যারের মাধ্যমে করতেছে, বাট অপারেটিং সিস্টেমের মাধ্যমে, অপারেটিং সিস্টেমের মাধ্যমে হার্ডওয়্যার রিসোর্স ব্যবহার করে এই অ্যাপ্লিকেশন সফটওয়্যার যে সরাসরি ব্যবহারকারীর সাথে ইন্টারঅ্যাক্ট করে থাকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এইবার আসেন ব্যবহারকারী। ব্যবহারকারী কি? আপনি আমি, আপনি আমি সে ব্যবহারকারী যিনি কম্পিউটার বা ডিভাইস ব্যবহার করে থাকেন, এটা হচ্ছে ব্যবহারকারী। এখন দেখেন আমি যদি এটা হায়ারার্কিক্যাল ডিজাইনের মাধ্যমে দেখি, কি দেখতেছি? ইউজার, তারপর থাকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, তারপর অপারেটিং সিস্টেম, তারপর থাকে হার্ডওয়্যার। হার্ডওয়্যার থাকতেছে সবার নিচে। প্রথম আপনি আমি ইউজার কি করি? অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মাধ্যমে অপারেটিং সিস্টেমের সহযোগিতায় হার্ডওয়্যারকে আমরা কন্ট্রোল করতেছি। আর এখানে আমরা কি করতেছি? প্রথম বললাম হার্ডওয়্যার সম্পর্কে, যাহা আমরা দেখতে পাই, ধরতে পারি, ছুঁতে পারি, সেটাই হচ্ছে হার্ডওয়্যার। আর এর এক্সাম্পল তো আমরা জানি, যা দেখতেছি সবই হার্ডওয়্যার। তারপর অপারেটিং সিস্টেম, অপারেটিং সিস্টেম হার্ডওয়্যার সেতু বন্ধন করতেছে অ্যাপ্লিকেশনের সাথে। তারপরে সেই অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা ব্যবহার করতেছে কে? ব্যবহার করতেছে অপারেটিং সিস্টেমের সহযোগিতায় হার্ডওয়্যারকে কন্ট্রোল করতেছে। আর সেই কাজটা করতেছে কারা? আপনি আমি, ইউজাররা। আর সেটা হচ্ছে কি? এই যে একদম যদি আমি হায়ারার্কি এটার সিকোয়েন্সিয়ালি দেখি, ব্যবহারকারী বা ইউজার, তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, তারপর অপারেটিং সিস্টেম, তারপর হার্ডওয়্যার, এই সিকোয়েন্সে আসতেছে। এইবার আপনারা আসতেছেন পার্থক্য। এই তিনটা জিনিসের মধ্যে যে পার্থক্য বলি, সহজ ভাষায় যদি টেবিলের মধ্যে উপস্থাপন করতে পারি জিনিসটাকে, তাহলে দেখতেছি কি? দেখেন, উদ্দেশ্য ব্যবহারকারী নির্দিষ্ট কাজ সম্পন্ন করা। আমরা যে সকল সফটওয়্যার তৈরি করি, সফটওয়্যার তৈরি করে কি
নির্দিষ্ট কাজ সম্পন্ন করে। অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি কাজ করে? অপারেটিং সিস্টেম কিন্তু নির্দিষ্ট কোনো কাজ করতেছে না, সে টোটাল অ্যাপ্লিকেশন সিস্টেমের কাজ করে। আর অ্যাপ্লিকেশন সিস্টেম সফটওয়্যার নির্দিষ্ট একটা কাজ, মাল্টিমিডিয়া সফটওয়্যার শুধুমাত্র গান শোনা, ভিডিও দেখানো এইসব কাজ করে থাকে। সিস্টেম সফটওয়্যার হার্ডওয়্যার ও সফটওয়্যার মাঝখানে সে কাজ করে থাকে। সিস্টেম সফটওয়্যার মধ্যে যে অপারেটিং সিস্টেম গুলো পড়ে, আর ইউটিলিটি সফটওয়্যার কি করে? সিস্টেমের রক্ষণাবেক্ষণ নিয়ন্ত্রণ করে থাকে। এর উদ্দেশ্য ব্যবহারকারী স্পর্শ সরাসরি ব্যবহারকারী ব্যবহার করে থাকে, এটা ব্যবহারকারী সরাসরি ব্যবহার করে না, ব্যবহারকারী প্রয়োজন অনুযায়ী ব্যবহার করে। যেমন আমরা অনেক সময় স্ক্যান, আমরা প্রয়োজন হলে আমরা অ্যান্টিভাইরাস ইউজ করি, নাহলে করি না, আমাদের খুশি। আমরা করলে করলাম, না করলে নাই। আমাদের প্রয়োজন হলে আমরা কোনো টাইপের সফটওয়্যার সেটআপ দিই, প্রয়োজন না হলে করি না। তারপরে ব্যবহারকারী দেখলাম। এইবার আছে উদাহরণ কি আছে? এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ফটোশপ, আরো ভিডিও এডিটিং যেসব অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইউজ করেন, দুইটা নাম দিয়ে দিতে পারেন বা দুই তিনটা দিলে চলে। আর অপারেটিং সিস্টেম আছে কি? উইন্ডোজ, লিনাক্স, ম্যাকিন্টশ, অ্যান্ড্রয়েড। ইউটিলিটি সফটওয়্যার আছে অ্যান্টিভাইরাস, ডিস্ক ক্লিনআপ, উইন্ডার, ওই যে আর্কাইভ যে সফটওয়্যার গুলি আছে। এছাড়া আরো অনেক সফটওয়্যার আছে ইউটিলিটি সফটওয়্যার ভিতরে। নিয়ন্ত্রণ করে নির্দিষ্ট অ্যাপ্লিকেশনের ফাংশনকে নিয়ন্ত্রণ করে থাকে, পুরো সিস্টেমকে, পুরো কম্পিউটারকে সে নিয়ন্ত্রণ করে থাকে। আর যে নির্দিষ্ট সোর্স মানে বিভিন্ন ফাইল সে অপটিমাইজ করে থাকে নির্দিষ্ট কাজ সম্পন্ন করার জন্য। তারপর ইনস্টলেশন প্রয়োজন অনুযায়ী ইনস্টল করা হয়, সাধারণত সিস্টেমের সাথে পূর্বনির্ধারিত থাকে। সিস্টেমের অংশ বা আলাদা ভাবে ইনস্টল করতে হয়, এটা সম্পূর্ণ আলাদাভাবে ইনস্টল করতে হয়। আর হচ্ছে ইউজার প্রয়োজন অনুসারে ইনস্টল সেট আপ করার প্রয়োজন হয়। আর এটা সাধারণত কি আমাদের কম্পিউটার চালাতে গেলে তো উইন্ডোজ লাগবেই অপারেটিং সিস্টেম। আমরা শুধু চুজ করি কোন অপারেটিং সিস্টেম আমরা ইউজ করব। তাহলে এখানে এই পার্থক্যগুলি দেখলাম। এখন আসি আমরা অ্যান্টিভাইরাস সম্পর্কে। মূলত আমরা জানি, কিন্তু এটা সম্পর্কে একটু ডিটেইলস বলি। অ্যান্টিভাইরাস সফটওয়্যার প্রয়োজনীয়তা, কেন আমাদের অ্যান্টিভাইরাস সফটওয়্যার প্রয়োজন হয়ে থাকে? মূলত এক নাম্বার কারণ হচ্ছে ভাইরাস থেকে রক্ষা পাওয়া। আমরা অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইউজ করে থাকি সাধারণত আমার কম্পিউটার যাতে কোনো ধরনের ক্ষতিগ্রস্ত না হইতে পারে। ভাইরাস আমার কি ক্ষতি করতে পারে? ভাইরাস আমার হার্ডওয়্যারের ক্ষতি করতে পারে, ভাইরাস আমার কম্পিউটারের ক্ষতি করতে পারে। মানে কম্পিউটার হার্ডওয়্যার ক্ষতি করতে পারে, কম্পিউটার সফটওয়্যার ক্ষতি করতে পারে, কম্পিউটারের মধ্যে অবস্থিত বিভিন্ন ডাটা ক্ষতি করতে পারে। ভাইরাস আমার তথ্যকে চুরি করে নিয়ে যেতে পারে। ভাইরাস আমার ফিনান্সিয়াল ক্ষতিগ্রস্ত করতে পারে, আমাকে হ্যাক করতে পারে, আমার লাইফ তছনছ করে দিতে পারে। এইবার আমরা বইয়ের ভাষায় একটু দেখি। অ্যান্টিভাইরাস সফটওয়্যার হলো একটি নিরাপত্তা প্রোগ্রাম বা কম্পিউটার ভাইরাস, মেলওয়্যার, স্পাইওয়্যার, ট্রোজান ইত্যাদি ক্ষতিকর সফটওয়্যার থেকে রক্ষা করে থাকে। আর এই ভাইরাস জিনিসটা কি? ভাইরাস জিনিসটা হচ্ছে এটা এক ধরনের সফটওয়্যার যেটা খারাপ লোকেরা ক্ষতি করার জন্য তৈরি করে থাকে। এটাকে আমরা বলতেছি ভাইরাস। এই ভাইরাসের মধ্যে দেখেন কয়েকটুকুর নাম বলছে: মেলওয়্যার, স্পামওয়্যার, ট্রোজান ইত্যাদি ক্ষতিকর ভাইরাস রকম আরো আছে, র্যানসমওয়্যার। কিছু কিছু ভাইরাস আছে খুবই ভয়ঙ্কর, যেমন প্রথম দিকে যে ভাইরাসগুলো বাহির হয়েছিল, এই ভাইরাসগুলো কি করতো? অপ্রয়োজনীয় সমান অনেক ফাইল তৈরি করতো। অপ্রয়োজনীয় ইচ্ছা মতো কম্পিউটার শুধু ফাইল তৈরি করতে থাকতো, এতে করে কম্পিউটার পারফরমেন্স স্লো হয়ে যেত। তারপরে আরেক ধরনের ফাইল আসলো কি, যত এক্সিকিউটেবল ফাইল মানে ইএক্সজি ফাইল বা ব্যাচ ফাইল, এগুলো হচ্ছে এক্সিকিউটিভ ফাইল, যেটা হচ্ছে বাইনারি ফাইল বলতে পারি, সরাসরি রান করে থাকে। এই ফাইলগুলিকে নষ্ট করা শুরু করলো, সে ক্ষতি করা শুরু করলো, কম্পিউটারকে স্লো করে ফেলতো, অপারেটিং সিস্টেমকে নষ্ট করে ফেলতো, শুধু এক্সিকিউশন ফাইল এসে প্রবলেম করলো। তারপর আরেক ধরনের ফাইল আছে কিরকম, ঘাপটি মেরা বসে থাকে মানে কম্পিউটারের ভিতরে, কবে ঢুকছে নিজেও জানেন না। যখন তার প্রয়োজন হয় আপনার কম্পিউটারকে ভাইরাস মানে জম্বি বানিয়ে রেখে দেয়, মানে সাইলেন্ট কিলারের মতো। যখন কিন্তু আপনার কম্পিউটারকে এন্ট্রি করতে দেখতেছে, কি কন্ট্রোল করতেছে, ওই দূর থেকে সেই খারাপ লোকটা। এগুলি সাধারণত বলা হয় মেলওয়্যার টাইপের, মেলের মধ্যে আসে, সাধারণত মেলের মাধ্যমে বা বিভিন্ন যে সোশ্যাল মিডিয়া সফটওয়্যার মধ্যে বিভিন্ন ভাবে সে আপনার কম্পিউটার প্রবেশ করে বসে থাকে। যেমন আমাদের যে মানে নিম্ন আয়ের দেশ, আমরা যারা গরিব মানুষ আছি, তারা কি করি, ম্যাক্সিমাম সফটওয়্যার ফ্রি ইউজ করে থাকে। ওই ফ্রি ইউজ করে বিভিন্ন ধরনের ক্র্যাক করে ইউজ করে। এই ক্র্যাক সফটওয়্যার, প্রতিটা ক্র্যাক সফটওয়্যার সাথে আমাদের এই ধরনের ট্রোজান বা স্পাইওয়্যার বা মেলওয়্যার এই টাইপের কিছু একটা আমাদের কম্পিউটার প্রবেশ করে বসে থাকে। সে আমাদের কম্পিউটারকে জম্বি বানিয়ে রেখে দেয়, প্রয়োজন সে আমাদের কি ব্যবহার করে, আমরা সেটা মেনে নিয়ে ইউজ করে থাকি। দেখবেন অ্যান্টিভাইরাস থাকলে সেটা করতে পারে না। এখন আসেন আরেকটা সফটওয়্যার আছে, আরেকটা জিনিস আছে যেটাকে আমরা বলি ফিশিং।
ফিশিংটা সম্পূর্ণ হচ্ছে কি জাস্ট টোপ ফলায়া আপনাকে বিপদগ্রস্ত করার জন্য ইউজ করে থাকে। আর আরেকটা জিনিস যেটা বলছিলাম র্যানসনওয়্যার। র্যানসনওয়্যারটা হচ্ছে কি অনেকটা কি, এটা হচ্ছে একটা এনক্রিপ্টেড টাইপের। এটা হচ্ছে আপনাদের হ্যাক করে থাকে, আপনাকে ব্ল্যাকমেইল করা আর কি, ব্ল্যাকমেইল করার মতো ব্যাপারটা। আপনার যে কম্পিউটার সফটওয়্যার আছে, সফটওয়্যারগুলি সে কি করবে, ইয়ে করে ফেলবে, কি এনক্রিপ্ট করে ফেলে। এনক্রিপ্ট করার পর তারপর আপনার কাছ থেকে দাবি করে, হ্যাঁ আপনার এই ফাইলকে আমি ফিরিয়ে দিব, আমাকে এত ক্রিপ্টোকারেন্সি দিয়ে থাকে। দেন ওরা সাধারণত টাকা দিয়ে কনভার্ট ইয়ে করে না, তারা বিটিসি অথবা এক্সএমআর এক্সএমআর কয়েন অথবা বিটিসি এই দুইটাকে তারা প্রেফার করে সবচেয়ে বেশি। আবার অনেক সময় ইয়াটা অনেকে কি বলে ইথেরিয়ামও প্রেফার করে থাকে। মানে যে কোনো ক্রিপ্টোকারেন্সি দিয়ে তারা সাধারণত টাকা পয়সাটা লেনদেন করে থাকে, করেছে আপনাকে ওই যে ইয়াতে এনক্রিপ্ট করার জন্য ডিক্রিপ্ট করার কিটা আপনাকে দিয়ে দেয়, তখন ওইটা দিয়ে আপনি ওটাকে ডিক্রিপ্ট করে নিতে পারেন আপনার কম্পিউটারটাকে। ওইটাকে বলে র্যানসমওয়্যার। এগুলি সব কিছু যে ক্ষতিকর জিনিস। তো এগুলি হাত থেকে সুরক্ষা করার জন্য আমরা কি করে থাকি, অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইউজ করে থাকি। অ্যান্টিভাইরাস সফটওয়্যার কি করে, সে সার্চ করে শনাক্ত করে থাকে আপনার কম্পিউটারে, অথবা যদি কোনো ডাটা যদি প্রবেশ করার সময় যদি ভাইরাস অ্যাটাক করতে চায়, তখন ওইখান থেকে সে আপনাকে রক্ষা করে থাকে। এবং আপনি যখন ব্যাংকিং লেনদেন করে থাকেন, তখন ওইখান থেকে আপনার তথ্যটা, আপনার ক্রেডিট কার্ডের বিভিন্ন ধরনের কার্ডের তথ্য সে বা পাসওয়ার্ড হ্যাক করার সম্ভাবনা থাকে, তখন এই অ্যান্টিভাইরাস সেটাকে আপনাকে রক্ষা করে থাকে। যেমন ব্যক্তিগত তথ্য রক্ষা করার অনেক ভাইরাস বা মেলওয়্যার ব্যবহারকারী ব্যক্তিগত পাসপোর্ট, ব্যাংকের ডেটা চুরি করে এবং অ্যান্টিভাইরাস সফটওয়্যার এগুলিকে অনুপ্রবেশ রোধ করে থাকে। ইন্টারনেটের ব্রাউজিং এর নিরাপত্তা, অনেক সময় আপনি যখন ইন্টারনেটে প্রবেশ করে থাকেন, এখানে বিভিন্ন ধরনের ফেসিং, ম্যালিসিয়াস ওয়েবসাইট, এই ফিশিং সাইট মানে অনেকটা কি হয় যে অরিজিনাল সাইটের মতো একদম বরাবর একই রকম সাইট বানিয়ে রাখে, যেখানে আপনি পাসওয়ার্ড টাসওয়ার্ড দিলে আপনি ধরা খাওয়ার সম্ভাবনা থাকে, এগুলি হাত থেকে রক্ষা করে থাকে। আরেকটা হচ্ছে অনিরাপদ লিঙ্ক বা পপ আপ বিজ্ঞাপন ব্লক করা। এই ধরনের অনিরাপদ যেসব পপ আপ থাকে, আপনি কোন একটা সাইটে ঢোকার সাথে সাথে ওইখানে এই অনিরাপদ মানে কি বিভিন্ন ধরনের ঝামেলাপূর্ণ ডেটা আসতে পারে, তখন এগুলিকে থেকে আপনাকে রক্ষা করার জন্য অ্যান্টিভাইরাস ইউজ করে থাকে। ফাইল বা ডেটা নিরাপত্তার জন্য এই যে ভাইরাসে অনেক সময় ফাইল এনক্রিপ্ট করে ফেলে, যেটাকে যে র্যানসমওয়্যার বলে থাকে, যা ডেটা লসের কারণ হতে পারে। এসব জায়গাতে রক্ষা করে অ্যান্টি ভাইরাসের এমন আক্রমণ প্রতিহত করে থাকে এবং সিস্টেম পারফরম্যান্স বজায় রাখে। মানে এটা হচ্ছে কি, অ্যান্টিভাইরাস একটা ভাইরাস যখন আপনার কম্পিউটারের মধ্যে প্রবেশ করে, তখন কি হয়, কম্পিউটার পারফরম্যান্স অনেক স্লো হয়ে যায়, লো হয়ে যায়, তখন আপনার ঠিকমতো কাজ করে না। তখন নিয়মিত স্ক্যান করে সে আপনার কম্পিউটারকে ক্লিন করে রাখে, আপনি যাতে সহজে কাজ করতে পারেন সেটার ব্যবস্থা করে দেয়। রিয়েল টাইম মনিটরিং ও সিস্টেম স্ক্যানিং, অধিকাংশ অ্যান্টিভাইরাস প্রোগ্রামিং স্বয়ংক্রিয়ভাবে কম্পিউটার স্ক্যান করে এবং হুমকি সংকেত থেকে রক্ষা করে থাকে। এখনকার যে অ্যান্টিভাইরাস গুলি আছে, এগুলি অটোমেটিক সে কাজ করতে থাকে। যখন অ্যান্টিভাইরাস পেন ড্রাইভের মধ্যে সাধারণত প্রবেশ করলো বা নেট থেকে যখন কোনো একটা ভাইরাস আসে, তখন অটোমেটিক্যালি সেটা সে রিমুভ করে ফেলে, আটকিয়ে দেয়। আর কয়েকটা জনপ্রিয় অ্যান্টিভাইরাসের ভিতরে আছে, যেমন মনে করেন যে উইন্ডোজ ডিফেন্ডার, অ্যাভাস্ট, ক্যাসপারস্কি, বিট ডিফেন্ডার, নর্টন, ম্যাকআফি। তবে বাংলাদেশের ভিতরে সবচেয়ে বেশি পপুলার হচ্ছে, ওয়ার্ল্ডে সবচেয়ে বেশি পড়ছে উইন্ডোজ ডিফেন্ডার, যেটা বিল্ট ইন অপারেটিং সিস্টেমের সাথে থাকে। তারপরে আমরা দেখতে পাই বিট ডিফেন্ডার, ক্যাসপারস্কি বাংলাদেশ সবচেয়ে বেশি জনপ্রিয়। আর বাইরে দিয়ে নর্টন দেখা যায়, ম্যাকআফি বা অ্যাভাস্ট এগুলো দেখা যায়। এগুলো হচ্ছে জনপ্রিয় অপারেটিং সিস্টেম অ্যান্টিভাইরাস সফটওয়্যার। এই হলো আমাদের এই চ্যাপ্টারের মধ্যে আমরা দেখতে পাইছি। এখন আমরা একটু সেকেন্ড চ্যাপ্টারে যাই। এখানে আমরা কি কি দেখলাম হালকা একটু দেখে আসি। অপারেটিং সিস্টেম প্রথম দেখি, এখান থেকে সফটওয়্যার শ্রেণীবিভাগ দেখলাম। শ্রেণীবিভাগের ভিতরে সফটওয়্যার সিস্টেম সফটওয়্যার, অপারেটিং সিস্টেম, ড্রাইভার সফটওয়্যার, ইউটিলিটি সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এবং এছাড়া অতিরিক্ত দুটো সফটওয়্যার দেখেছিলাম, প্রোগ্রামিং সফটওয়্যার এবং মিডলওয়্যার সফটওয়্যার। হার্ডওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, অপারেটিং সিস্টেম সফটওয়্যার এবং ব্যবহারকারীর মধ্যে যে সম্পর্ক আছে তা সেটা আমরা দেখলাম এখান থেকে। যেমন ব্যবহারকারীর পরে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, অপারেটিং সিস্টেম এবং হার্ডওয়্যার। তারপর আমরা দেখেছিলাম যে পার্থক্য কি, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, সিস্টেম সফটওয়্যার এবং ইউটিলিটি সফটওয়্যারের মধ্যে পার্থক্য। তারপর অ্যান্টিভাইরাস সফটওয়্যার সম্পর্কে এখানে আর জনপ্রিয়তা কি সেটা সম্পর্কে জানলাম। এখন আমরা চলে আসবো অপারেটিং সিস্টেমে। আমরা ওই সময় সফটওয়্যার সম্পর্কে জানলাম, এখন আসি আমরা অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেমের সংক্ষেপে আমরা বলি ওএস। এই অপারেটিং সিস্টেমটা কি সেটা বলতে চাই, একটি সিস্টেম সফটওয়্যার যা ব্যবহারকারী কম্পিউটার হার্ডওয়্যারের মধ্যে একটি মধ্যস্থকারী হিসেবে কাজ করে থাকে। আর এই অপারেটিং সিস্টেমটা কি একটা নির্দিষ্ট একটা সফটওয়্যার না, একটা অপারেটিং সিস্টেম হচ্ছে একগুচ্ছ অ্যাপ্লিকেশন নিয়ে তৈরি করা। মানে অনেকগুলি অ্যাপ্লিকেশন সফটওয়্যার নিয়ে একটি অপারেটিং সিস্টেম তৈরি করা হয়ে থাকে। সে একটা সিস্টেমের
মানে রানিং, কন্ট্রোল করা এবং এটাকে পরিচালনা করা, টোটালটাই করে কে? অপারেটিং সিস্টেম। এর প্রধান কাজ কি? হার্ডওয়্যার নিয়ন্ত্রণ করা, ফাইল ব্যবস্থাপনা, ফাইল ম্যানেজমেন্ট করা, মেমোরি ব্যবস্থাপনা করা, প্রসেস ব্যবস্থাপনা, ইউজার ইন্টারফেস করা। এখন দেখেন একটা অপারেটিং সিস্টেমের কি করে? আপনার হার্ডওয়্যারকে নিয়ন্ত্রণ করে। হার্ডওয়্যার গুলি কি কি হইতেছে? আপনার কম্পিউটার যা চোখে দেখতেছেন সবই হার্ডওয়্যার। সিপিইউ, র্যাম, ডিস্ক, ইনপুট আউটপুট যত ডিভাইস আছে, পেরিফেরাল যা আছে সবই আপনার হার্ডওয়্যার। এই হার্ডওয়্যার গুলি সে কন্ট্রোল করে। তারপর আপনার কম্পিউটারে বিভিন্ন ধরনের ফাইল থাকে, ডেটা থাকে, যা আছে এই জিনিসগুলিকে নিয়ন্ত্রণ করে থাকে। যেমন আপনার কি হবে, কোথায় কোন ফাইল রাখতেছেন, তার নাম কি দিতেছেন, সেই নামের ডিলিট করতেছেন, রাখতেছেন, এগুলো একটা নাম দিচ্ছেন, নাম পরিবর্তন করতেছেন, ডাটাকে আপডেট করতেছেন, এই যে খুঁজে বাইর করতেছে, সার্চিং করতেছেন এবং সেই ইন্ডেক্স করতেছে, এই যে গুছিয়ে রাখতেছে, এগুলো সব ফাইল ব্যবস্থাপনা করতেছে অপারেটিং সিস্টেম। তারপর হচ্ছে মেমোরি ব্যবস্থাপনা। আপনার যে র্যামের মধ্যে যেটা, র্যাম কি আমাদের প্রাইমারি মেমোরি, এই র্যামের সাথে প্রসেসরের একটা ঘটনা থাকে। এই র্যামের সাথে প্রসেসরের ঘটনা হলে র্যামের যে কোন অংশ ব্যবহার করতেছেন, কতটুকু মেমোরি ব্যবহার করতেছেন, এগুলি সব এই মেমোরি ম্যানেজমেন্টের টোটালটা কি করে? অপারেটিং সিস্টেম করে। শুধুমাত্র মেমোরি কি প্রাইমারি মেমোরি না, সেকেন্ডারি মেমোরি যে আছে সেটাও অপারেটিং সিস্টেম করে। অপারেটিং সিস্টেমের মাধ্যমে আমরা কি করি? বিভিন্ন হার্ড ডিস্ক বা এসএসডি টাইপকে আমরা ফরম্যাট করে থাকি, সাজিয়ে থাকি, এই জিনিসগুলো করে থাকি। তারপরে আমরা আসি ইউজার ইন্টারফেস। যেমন আমরা এটা যেটা দেখতেছি অপারেটিং সিস্টেম, এটা কি একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, যেটা হচ্ছে আরটা হচ্ছে সিএলআই, কমান্ড লাইন ইন্টারফেস। কমান্ড লাইন ইন্টারফেস হচ্ছে কি কিরকম, যারা করেছেন যেটা বলছিলেন সিএমডি, দেখেন আমার এখানে যে কমান্ড লাইন ইন্টারফেস যা করতে পারি আমরা, এই যে গ্রাফিক জিইউআই মোডে আছে, আমাদের কি আছে এখানে, যে মাউসের কার্সর ঘুরে ঘুরে যে কাজগুলো করতে পারি, আবার এখানে কমান্ড দিয়ে একই কাজ করতে পারি, সেম কাজই করা যায়। ও এক্সপ্লোরার একটা যায়, ওইটা লিখে ফেলছি। আচ্ছা, একদম সবকিছু করা যায়। এই শাটডাউন করা, ওপেন করা, কোন সার্ভিস অন করা, অফ করা, ফাইল ওপেন করা, ফাইল এডিট করা, যা যা কাজ করা যায় নরমালি গ্রাফিক্যাল মোডে সব GUI সিএলআই মোডেও করা যায়, মানে কমান্ড লাইন ইন্টারফেসও করা যায়। আগে কমান্ড লাইন ইন্টারফেসে সমস্ত কাজ করতো, তখন এই মাউসই ছিল না। পরবর্তী মাউস আবিষ্কার হয়েছে। মাউস যখন আবিষ্কার করছে, মাউসে দেখেন পিছনের দিকে লেজ থাকে, কিন্তু আমাদের যে কম্পিউটার মাউস এটা সামনের দিকে লেজ, উল্টা দিকে। আগে কিন্তু এটা পিছনের দিকে লেজ ছিল এই মাউসটা, যখন মাউসটা তৈরি করা হয়। পরবর্তীতে ব্যবহারকারী ব্যবহারের সুবিধার উপর চিন্তা করে এই সামনে যে তারটা থাকে এটা পিছন দিকে না দিয়ে সামনের দিকে দিয়ে দিছে, দিয়ে তৈরি করে দিছে। এটি পপুলারিটি পেয়ে গেছে, কিন্তু নামটা আগের মতো মাউসই রয়ে গেছে, ইন্দুর থেকে আর বাইরে হইতে পারে নাই। এখন তারপর আসে অপারেটিং সিস্টেমের ধরন। কি কি ধরনের অপারেটিং সিস্টেম আমরা নরমালি দেখতে পাই? ডেস্কটপ অপারেটিং সিস্টেম, মোবাইল অপারেটিং সিস্টেম, সার্ভার অপারেটিং সিস্টেম, রিয়েল টাইম অপারেটিং সিস্টেম। এই রিয়েল টাইম অপারেটিং সিস্টেমটা কখন প্রয়োজন হয়ে থাকে? কারণ ডেস্কটপে আমরা জানি যে আমরা যে ডেস্কটপ ডেস্কটপ যে কম্পিউটার সেটাতে ব্যবহার করতে পারতেছি। মোবাইলের ক্ষেত্রে আমরা দেখতেছি যে মোবাইলের ভিতরে অ্যান্ড্রয়েড বা আইওএস, আরো অনেক অপারেটিং সিস্টেম আছে, সিম্বিয়ান, আর কত ধরনের আছে। আগে ছিল সিম্বিয়ান নোকিয়ার, এখন নোকিয়ার ভিতরে সেই অ্যান্ড্রয়েড ইউজ করে। আবার উইন্ডোজের দেখা যাচ্ছে বা লিনাক্সেও দেখা যায় এরা আবার মোবাইল বেজের অপারেটিং সিস্টেমও তৈরি করতে দেখা যায়। তো এখন দেখেন, আবার দেখুন ক্রোম, গুগলেরও অপারেটিং সিস্টেম আছে মোবাইলের জন্য। অ্যান্ড্রয়েড তো আছে, এছাড়াও আছে। তো এখন দেখেন আবার আর সার্ভারে যেটা আছে, বিভিন্ন ধরনের সার্ভারের ক্ষেত্রে সার্ভার বেস বিভিন্ন অপারেটিং, উইন্ডোজ সার্ভারের জন্য আছে অপারেটিং সিস্টেম, উবুন্টুর জন্য আছে, তারপরে লিনাক্সের জন্য আছে, বিভিন্ন ধরনের আছে। রেড হ্যাট লিনাক্স যেটা, ওইটা তারা সার্ভার বেসে তৈরি করে থাকে এবং ওয়ার্ক স্টেশনও তৈরি করে থাকে। তারপর হচ্ছে রিয়েল টাইম ওএস, যেটা হচ্ছে আরটিওএস। এই রিয়েল টাইম ওএসটা কোথায় ব্যবহার করা হয়? বিভিন্ন ধরনের রোবোটিক ইন্ডাস্ট্রিজ, মেশিনারিজ আছে না, যেগুলি বলে আমি যে অটোমেটিক বা কম্পিউটারাইজ পরিচালিত যে হার্ডওয়্যার গুলি আছে, যেগুলি কি একদম নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট কাজকে সার্ভাইভ করতে হয়, পরিচালিত করতে হয়, তো ওইখানে আমাদের আরটিওএস টাইপের অপারেটিং সিস্টেম প্রয়োজন হয়ে থাকে। তাহলে দেখলাম কি ওএস সাধারণত কয় ধরনের দেখতেছি? ডেস্কটপ, মোবাইল, সার্ভার, রিয়েল টাইম। আবার আরেকটা আছে এমবেডেড, একটা নির্দিষ্ট কাজ সার্ভাইভ করার জন্য এক ধরনের অপারেটিং সিস্টেম আছে।
এইবার আমরা আসি অপারেটিং সিস্টেমের কার্যকারিতা ও বৈশিষ্ট্য। অপারেটিং সিস্টেমের যে কার্যকারিতা আছে এটা হচ্ছে কি প্রসেস ম্যানেজমেন্ট করা। প্রথমেই আসি আমাদের প্রসেস ম্যানেজমেন্ট। অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে প্রসেস ম্যানেজমেন্ট। প্রথমে আমরা এই পাশটাতে একটু আসি, একটু নিচের দিকে যাই। তারপর আমরা ওইটা দেখি। দেখেন আমি একটা চিত্র দেখতেছি এখানে। এই অপারেটিং সিস্টেম কি করে? এই কাজটা সম্পূর্ণ করে। এই যে প্রক্রিয়া অবস্থায় পরিবর্তনের ডায়াগ্রাম, একটা কাজ যখন হয়, এই কাজগুলি কিভাবে কন্ট্রোল করে থাকে, কি করে থাকে। এখানে দেখেন আমরা দেখতেছি অ্যাডমিটেড একটা নিউ জব। কম্পিউটার অপারেটিং সিস্টেম কি করে? সে জব হ্যান্ডেল করে থাকে। আর আমাদের যত অপারেটিং সিস্টেম মূলত এগুলিকে মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম হয়ে থাকে। আমরা এখান থেকে হালকা একটু দেখবো, উপরে যাব, আবার নিচের দিকে আসবো বিভিন্ন ধরনের প্রসেসটা বোঝার জন্য। আমরা একটা অপারেটিং সিস্টেমের মধ্যে যখন একটা জব দিয়ে থাকি, যখন সে কোনো কাজ করে থাকে সেটাকে আমরা কি বলি? জব। জব এক্সিকিউট করার জন্য একটা নতুন জব তার কাছে আসে, তখন সে অনুমোদন দেয়, এডমিট করে যে হ্যাঁ করতে যাও। তখন সে কি করে? রেডি অবস্থায় থাকে। এই রেডি থাকে মানে কি? একটা কাজ করার জন্য, মানে তাকে প্রসেসে ফালানোর জন্য রেডি হয়ে থাকে। তারপর যখন সে ইন্টারাপ্ট সিগন্যাল পায় যে কাজ করার জন্য, যে হ্যাঁ তুমি যাও, ইন্টারাপ্ট সিগন্যাল পাইলে তখন সে এই কাজটা রানিং হয়। এই রানিংটা যে সে যে করে, কত সময় ধরে সেটা করতে পারে তার একটা টাইম স্লট থাকে। যখন টাইম স্লট শেষ হয়ে যায় তখন সে ডিসপাসের জন্য, কিন্তু সে রেডি কাজ ডিসপাসের জন্য সে আবার এখানে সে রেডি হয়ে বসে থাকে। এর মধ্যে আরেকটা কাজ আছে, আরেকটা কাজ চলতে থাকে। যখন কাজটা শেষ হয়ে যায় তখন ইন্টারাপ্ট, এই যে তখন এক্সিট করে টার্মিনেট হয়ে যায়। টার্মিনেট মানে কাজটা শেষ, জব শেষ, বাইরে হয়ে গেল গা। অনেক সময় কি হয়, কিছু কিছু ক্ষেত্রে এই যে রানিং এর এই পজিশন থেকে কি করতে হয়, এই রানিং পজিশন থেকে আপনাদের রেডি হয়ে আবার ইন্টারাপ্ট এখানে আসতে পারে না, সে ওয়েটিং লিস্টে থাকতে হয়। যখন অনেকগুলি কাজ হয় সে ওয়েটিং লিস্ট আছে, রানিং একটা অংশ কাজ শেষ হলো, শেষ হওয়ার পর ওয়েটিং আছে, ওয়েটিং থেকে আবার রেডিতে এসে আবার এখানে আসে। আসার পর অনেক সময় ডিসপাসের মধ্যে এখানে এসে ঘুরতে থাকে। অনেক সময় যখন কাজের ভলিউম বেশি থাকে সেখানে ওয়েটিং লিস্টেও থাকতে হয়। তাহলে নিউ জব, রেডি, ইন্টারাপ্ট সিগন্যাল, তারপর হচ্ছে রানিং এ আইসা টার্মিনেট, কাজ শেষ হয়ে গেলে টার্মিনেট হয়ে যায়। কিছু ক্ষেত্রে ডিসপাসের মাধ্যমে আবার রেডিতে হয়ে আবার দিয়ে মুভ করার জন্য রেডি হয়ে যায়, রেডিতে চলে আসে। আবার যদি অনেকগুলি কাজ থাকে, বেশি কাজ থাকে, তখন রেডি থেকে কি আছে, ওয়েটিং লিস্টে চলে আসে। ওয়েটিং লিস্ট থেকে তারপর রেডিতে আসে, রেডিতে আবার ইন্টারাপ্ট, রানিং। কাজ শেষ হয়ে গেলে তখন এক্সিট হয়ে টার্মিনেট করে দেয়, বাইরে হয়ে যায়, কাজ শেষ। এই হচ্ছে আমাদের টোটাল প্রক্রিয়াটা অপারেটিং সিস্টেম করে থাকে। এই অপারেটিং সিস্টেমের এই কাজটা করতে গেলে দেখেন এই তো একটা কাজের ধরন। এখানে ভিতরে কি হয়, এই যে একাধিক প্রোগ্রাম একসাথে চললে একটি আগে কোনটি পরে চলবে তা নির্ধারণ করে থাকে, কোনটা আগে কোনটা পরে যাবে। তখন কি হয়, যে রেডিতে নিউ জব আসে, রেডিতে আসলো, রেডিতে আসার পর টার্মিনেট হলো, ওইখানে ঘুরলো, ঘুরার পর যখন বেশি কাজ হবে তখন সে ওয়েটিং এ বসে থাকে। তো কোনো কাজ আমাদের যে খুব হাই প্রায়োরিটি সেটা কি করে, রানিং এর দিকে ডিসপাস হয়ে আবার রেডিতে চলে আসে। এই যে প্রসেস ম্যানেজমেন্টটা করতেছে, এইটা হচ্ছে যে অপারেটিং সিস্টেমের কাজ। মেমোরি ব্যবস্থাপনা, কোন প্রোগ্রাম কতটুকু র্যামের অংশগ্রহণ করবে। মনে করেন যে আমি যে এখন যে আপনাদের সাথে কথা বলতেছি, অপারেটিং সিস্টেম এখানে কতগুলি প্রোগ্রামকে র্যাম থেকে রান করাতে হইতেছে। যেমন আমি ব্রাউজার থেকে এসে গুগল মিট একটা সফটওয়্যার অন করেছি, এখানে আমার পিডিএফটা অন চলতেছে, মাইক্রো অ্যাক্রোব্যাট রিডার, পিডিএফ অ্যাক্রোব্যাট রিডার। এখানে আমার চলতেছে কি, এই হোয়াটসঅ্যাপ। এখানে আবার আছে গুগল ক্রোম। তারপরে এখানে চলতেছে জাম্প, তারপরে পিডিএফ তো অ্যাক্টিভেট চলতেই আছে। এইবার এটার সাথে আবার আমার হার্ডওয়্যার অনেকগুলো ইকুইপমেন্ট বসে আছে, এর মধ্যে ওইগুলি চলতেছে এবং মনিটরের সামনে আছে, আসলে ইন্টারনেট কানেকশন আছে, আপনাদের সাথে আমি কথা বলতেছি, ওইখানে মাইক্রোফোনের মাধ্যমে কমিউনিকেশন হইতেছে। তাহলে এখানে অনেকগুলি টাস্ক একসাথে চলতেছে, অনেকগুলি কাজ একসাথে চলতেছে। আর এই প্রতিটা কাজের প্রসেসর যখন হ্যান্ডেল করে তখন কি করে, র্যামের মধ্যে ডাটাগুলি নিয়ে হ্যান্ডেল করে। এখন কোন প্রোগ্রামের জন্য র্যামে কতটুকু টাকা রাখবে সেই নিয়ন্ত্রণটা কি করে, অপারেটিং সিস্টেম করে। এবার আসলে ফাইল ব্যবস্থাপনা। ফাইল ব্যবস্থাপনা থেকে ফাইলে তৈরি করা, সংরক্ষণ করা, নামকরণ করা, ডিলিট করা, অ্যাক্সেস করা, কন্ট্রোল করা বিভিন্ন জিনিস। যেমন আমরা একটা ফাইল থাকলে আরেকটা ফাইল একই নামে রাখতে পারি না, নাম চেঞ্জ করে নিতে হয়। এই যে বিভিন্ন
ইস্যুগুলি থাকে, এটা অপারেটিং সিস্টেম করে। ইনপুট আউটপুট ব্যবস্থাপনা, আমাদের কোনটা ইনপুট ডিভাইসের ইনপুট নেওয়া, আউটপুট ডিভাইসে আউটপুট প্রদর্শন করে, এই সব কাজগুলো সেই অপারেটিং সিস্টেম করে থাকে। সিকিউরিটি এবং প্রোটেকশন, যেমন বিভিন্ন অপারেটিং সিস্টেমের মধ্যে আমরা ইউজারের ক্ষেত্রে পাসওয়ার্ড দিয়ে থাকি, ভাইরাস প্রতিরোধ নিরাপত্তা করে থাকে, এই জিনিসগুলি দেখা থাকে। ব্যবহারকারী ইন্টারফেস প্রদান করে থাকে, ব্যবহারকারীর কম্পিউটার মধ্যে যোগাযোগের জন্য গুই মানে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস এবং সিএলআই, এগুলি সবই অপারেটিং সিস্টেম দিয়ে থাকে। ডিভাইস ব্যবস্থাপনা, ডিভাইস ম্যানেজমেন্ট করে থাকে, বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইসের মধ্যে ড্রাইভার চালিয়ে সেগুলিকে সমন্বয় করে থাকে কে অপারেটিং সিস্টেম। এইবার আসলে আমরা মাল্টি অপারেটিং সিস্টেমের যে বৈশিষ্ট্য, বিভিন্ন দিন অপারেটিং সিস্টেম আমরা জানি আছে, এর বৈশিষ্ট্যের মধ্যে একটা হচ্ছে মাল্টি টাস্কিং, অনেকগুলি টাস্ক দিয়ে সে কাজ করতে পারে। মাল্টি ইউজার সাপোর্ট, একসাথে অনেকগুলি ইউজার একটা অপারেটিং সিস্টেমে কাজ করতে পারে, এটা হচ্ছে মাল্টি টাস্ক। মাল্টি টাস্ক মানে অনেকগুলি জব নিয়ে একসাথে কাজ করতে পারে, যেটা বললাম এই যে আমরা অনেকগুলি প্রসেস একসাথে চলতেছে, এটা হচ্ছে মাল্টি প্রোগ্রামিং বা মাল্টি টাস্কিং। যেমন হোয়াটসঅ্যাপ ওপেন করেছি, আগে যখন প্রথম কম্পিউটার ছিল তখন মাল্টি টাস্কিং ছিল না, তখন কিছু একটা প্রসেস কমপ্লিট হলে তারপর একটা প্রসেস নিত, আরেকটা প্রসেস কমপ্লিট হলে আরেকটা প্রসেস নিত। কিন্তু এখন কি যে এট এ টাইমে অনেকগুলি প্রসেস নিয়ে আমরা কাজ করতেছি, সে কি করে বিভিন্ন টাইম স্লটে ভাগ করে করে কাজটা সম্পন্ন করে। কিন্তু এই কাজগুলি এত দ্রুত হয় যে এই জন্য এই টাইম স্লটটা আমরা বুঝতে পারি না। মাল্টি ইউজার সাপোর্ট, একসাথে অনেকগুলি ইউজার নিয়ে একটা কম্পিউটার কাজ করতে পারে। যেমন মনে করেন আপনার কম্পিউটারে ফাইল আছে, ফাইলটা শেয়ারিং দিলে সেই শেয়ারটা এত টাইমে 3-4 জন লোক নিয়ে কাজ করতে পারে, এই যে মাল্টি ইউজার। তারপর হচ্ছে মাল্টি প্রসেস, একাধিক প্রসেসের কাজ একসাথে করতে পারে, ফলে গতি দক্ষতা বাড়ায়, মানে একসাথে অনেকগুলো প্রসেস দিয়ে কাজ করতে পারে। আর টাইম শেয়ারিং, এই টাইম শেয়ারিং হচ্ছে কি, টাইম শেয়ারিং জিনিসটা থাকার কারণেই মূলত এই মাল্টি প্রসেসিং ও মাল্টি টাস্কিং করা সম্ভব হচ্ছে। প্রতিটি প্রোগ্রাম বা ব্যবহারকারী নির্দিষ্ট সময় দিয়ে সিস্টেমকে ভাগ করার কাজ করে, এগুলি হচ্ছে প্রায়োরিটি বেস কাজ করতে হয়, প্রায়োরিটির উপর বিশেষ করে এই কাজগুলো। একটা কমান্ড আছে আপনাকে বলি, হঠাৎ করে মনে পড়লো প্রায়োরিটির জন্য, সবচেয়ে স্ট্রং কমান্ড হচ্ছে হোল্ড কম্পিউটারের জন্য, আর হোল্ড কমান্ডের জন্য সবচেয়ে স্ট্রং যে টাইমিং বা হোল্ড কমান্ড আছে সেটা কি, পাওয়ার ফেলোর। আর সেই কম্পিউটার মধ্যে যেটা হচ্ছে রিসেট, রিস্টার্ট বাটন, রিস্টার্ট বাটনে চাপ দেওয়ার সাথে সাথে যে কোনো পরিস্থিতি থাকুক ডাইরেক্ট রিস্টার্ট, কোনো কথা নাই। আর এর চেয়ে সবচেয়ে বড় স্ট্রং কমান্ড কি, পাওয়ার ফেলোর, কারেন্টের লাইন ডিসকানেক্ট করে দেন, ডাইরেক্ট কম্পিউটার বন্ধ হয়ে যাব, যেখানে যে অবস্থায় থাকুক না কেন। আচ্ছা, এবার আসি আমরা টাইম শেয়ারিং এর ক্ষেত্রে। এগুলি হচ্ছে যে কথাগুলি বলছি এগুলো খুব সিম্পল, এমনি বোঝা যায়, কিন্তু যখন ইন্টারভিউতে অনেক সময় এই ধরনের কোশ্চেন বলে আসে আপনাদের যে সবচেয়ে স্ট্রং কমান্ড কোনটা কম্পিউটার জন্য, হোল্ড কমান্ড বা টার্মিনেট কমান্ড, সেটা কি পাওয়ার ফেলোর। যদি পাওয়ার ফেলোর পান এটা সবচেয়ে স্ট্রং। তারপরে অবস্থান আছে রিস্টার্ট, তারপরে এসে শাটডাউন কমান্ড, এটা অনেক পরে। টাইম শেয়ারিং এর মধ্যে বললাম ভার্চুয়াল মেমোরি, এই ভার্চুয়াল মেমোরিটা কি দেখেন, আমরা উইন্ডোজ এর মধ্যে অনেক সময় ভার্চুয়াল মেমোরির কথাটা শোনা যায়, কিন্তু যখন লিনাক্সে সেটাকে বলে সোয়াপ মেমোরি। তো ভার্চুয়াল মেমোরিটা হচ্ছে র্যামে কম থাকলে, যেমন মনে করেন আপনার র্যাম আছে 2 GB, কিন্তু আপনার একটা প্রোগ্রাম চালাইতেছেন, সেই প্রোগ্রামটার সাইজ 4 GB, তাহলে বাকি 2 GB কোত্থেকে পাবে সে? তাহলে কি ওই প্রোগ্রাম ওই কম্পিউটার চলবে না? তখন কম্পিউটার কি করে, যেহেতু তার র্যাম কম, তখন হার্ড ডিস্কের একটা অংশ র্যামের মতো করে ব্যবহার করে, একটু স্লো হয় কিন্তু র্যামের মতো করে ওই অংশটা ব্যবহার করে থাকে। তো লিনাক্সে কি করতে হয়, ওই অংশটাকে আলাদা ডিক্লেয়ার করে দিতে হয়, হার্ড ডিস্ক থেকে আমার 2 GB বা 4 GB বা 8 GB 10 GB একটা পার্ট এই ভার্চুয়াল মেমোরি বা সোয়াপ মেমোরির জন্য বরাদ্দ করা হয়, ওইখান থেকে ডাটাটা আদান প্রদান সে করে, সেই কাজটা সম্পন্ন করে। আর উইন্ডোজের ক্ষেত্রে কি করে, আপনার সি ড্রাইভ থেকে সাধারণত এই ডাটাটা এই জায়গাটা নিয়ে থাকে, নিয়ে বড় প্রোগ্রামগুলিকে রান করে। সে কি করে, ওই যে ভার্চুয়াল মেমোরি ওইখান থেকে র্যামে নিয়ে প্রসেসরকে দেয়, কাজ শেষ করে আবার ওই অংশে রেখে দেয়। ওই অংশ ভার্চুয়াল অংশটুকু মানে জাস্ট র্যামের মতোই সে কাজ করে, কিন্তু র্যাম না। ভার্চুয়াল মানে হচ্ছে লজিক্যালি আছে, ফিজিক্যালি নাই, সেটা হচ্ছে ভার্চুয়াল। তো লজিক্যালি সে হচ্ছে র্যামের মতো কাজ করে, কিন্তু ফিজিক্যালি সে একটা হার্ড ডিস্কের অংশ। এটা হচ্ছে ভার্চুয়াল মেমোরি, এটাকে আমরা ভার্চুয়াল মেমোরি বলি। পোর্টেবিলিটি, অনেক ওএসে বিভিন্ন হার্ডওয়্যার প্ল্যাটফর্ম চলে, বিশেষ করে লিনাক্সে।
এবং কি উইন্ডোজের অনেকগুলি কিছু বাইরে ছিল, যেটা হচ্ছে পোর্টেবিলিটি। মানে কি, জাস্ট আপনাকে সেট আপ করে বুট সেক্টর এটা সেটা ভাগ করার দরকার নেই, পেন ড্রাইভে ঢুকাবেন, সরাসরি বুট করবেন, অপারেটিং সিস্টেম রান করে ফেলছে। এটাকে বলা হয় পোর্টেবিলিটি। এরকম অপারেটিং সিস্টেম একটা বৈশিষ্ট্য। রোবটনেস, স্যার লিনাক্স তো মানে মডিফাই করা যায় চাইলে, মানে আমরা ওপেন, আর উইন্ডোজ তো প্রাইভেট নাকি, এরকম না স্যার? এইবার বলতেছি আপনাকে, অপারেটিং সিস্টেমের প্রতিটা অপারেটিং সিস্টেমের যে বেস, একটা বেস জায়গা আছে, যে উইন্ডোজের যে বেস পয়েন্টটা, বেস জিনিসটা বা জীবন বলতে পারেন বা প্রাণ বলেন, যাই বলেন, সেটাকে আমরা কি বলি, কার্নাল বলি। ঠিক আছে? তো উইন্ডোজের সেই কার্নালটা কি, এটা লক করা। এটা মাইক্রোসফট কর্পোরেশন তার নিজের হাতে রেখেছেন, এটাকে ওপেন করে দেন নাই। এমনকি ম্যাক ওএস এরটাও অ্যাপল কোম্পানি কি করছে, নিজের হাতে রাখছেন, এটা ওপেন করে দেন নাই। ওই কার্নালটা কেউ চেঞ্জ করতে পারে না, সেটা তার কাছেই আছে। কিন্তু লিনাক্সের কার্নালটা কি ওপেন করে দেওয়া আছে, আপনি চাইলে আপনিও এটাকে আপনার মতো এডিট করতে পারবেন, আপনার মতো করে বানাইতে পারবেন, আপনার যা মন চায় তা করতে পারবেন। এবং আপনি করার পর এটা বিক্রি করতে পারবেন না, ওইটাও আপনার ফ্রি দিয়ে দিতে হবে। মনে করেন আপনি লিনাক্সে কার্নাল চেঞ্জ করে আপনি কিছু একটা বানাইছেন, কিন্তু বানানোর পর সেটা আপনার কি করতে হবে, ফ্রি দিয়ে দিতে হবে। এই জন্য লিনাক্সের অনেক অনেক ভেরিয়েশন আসছে। ওবুন্টু এটা লিনাক্সের ভার্সন, ডেবিয়ানও লিনাক্সের ভার্সন, রেড হ্যাটও লিনাক্সের ভার্সন। এক একজনের মতো করে আপডেট করছে কার্নালতে। ঠিক আছে? টোটালটার বেস আছে লাইনাক্স। তো এই অনেকে লাইনাক্স বলে, অনেকে লিনাক্স বলে, যেভাবে বলেন একই জিনিস। তো এই এর কি করছে, যেহেতু কার্নাল নিজের মতো করে চেঞ্জ করতে পারে, এ পোর্টেবল বানায়, এ ওইটা বানায়, বিভিন্ন ধরনের ওএস আছে এই ইয়ার উপরে, এই লাইনাক্স এর যে জেনারেল ডেভেলপ করছে। তো এটার কি কার্নালটা হচ্ছে আপনার ওপেন সোর্স, ফ্রি। কিন্তু উইন্ডোজ এরটা ফ্রি না, উইন্ডোজ এবং ম্যাকিন্টশ এরটা ফ্রি না, সে কার্নালটা ফ্রি দেয় নাই। অপারেটিং সিস্টেম তো ফ্রি দেয় না, টাকা দিয়ে ইউজ করতে হয়। আর রোবাস্টনেস আছে, রোবাস্টনেস কি, সিস্টেমের সমস্যা হলেও ওএস স্থিতিশীলভাবে কাজ করে এবং সমস্যা দ্রুত সমাধান করে। মানে হচ্ছে কিছু কিছু অপারেটিং সিস্টেম আছে উইন্ডোজের মধ্যেই ইয়া চলে আসছে, যে কিছু কিছু প্রবলেম হলে দেখেন যে সে নিজে নিজে রিপেয়ার করার চেষ্টা করে, রিপেয়ার করে ছোট ছোট প্রবলেমগুলো নিজে সলভ করে ফেলে, যেটা পারে না এটা কিছু করার নাই। এই যে সিস্টেমটা, এইটি গিয়ে বলা হয়েছে রোবাস্টনেস, যেটা হচ্ছে মানে অনেকটা রোবট টাইপের, নিজেরা নিজেদেরকে ঠিক করে নেয়। তাইলে এখানে অপারেটিং সিস্টেমের বৈশিষ্ট্য এটা খুবই ইম্পর্টেন্ট, এই পার্টটুকু খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই পার্টটুকু অপারেটিং সিস্টেমের বৈশিষ্ট্য: মাল্টিটাস্কিং, মাল্টি ইউজার সাপোর্ট, মাল্টি প্রসেসিং, টাইম শেয়ারিং, ভার্চুয়াল মেমোরি, পোর্টেবিলিটি এবং রোবাস্টনেস। এইবার আসি আমরা ওএস সংগঠনের ব্যাখ্যা বা একটা স্ট্রাকচার অফ অপারেটিং সিস্টেম। একটা অপারেটিং সিস্টেমের স্ট্রাকচারটা কি হয়ে থাকে দেখেন, যদি আমরা লেয়ার স্ট্রাকচারে দেখতে চাই, দেন কিছু কয়েকটা স্তম্ভ ভিত্তিক স্ট্রাকচার বা লেয়ার স্ট্রাকচার, তারপর হচ্ছে মনোলিথিক স্ট্রাকচার, তারপর হচ্ছে মাইক্রো কার্নাল সংগঠন, এই আছে, আর হচ্ছে ভার্চুয়াল মেশিন সংগঠন, আর হচ্ছে মডুলার স্ট্রাকচারটা ছিল তো কই গেল, আচ্ছা হ্যাঁ, মডুলার স্ট্রাকচার। এই যে পাঁচটা স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি। তো এখানে দেখেন একটা অপারেটিং সিস্টেমের যে স্ট্রাকচার, যে লেয়ার্ড স্ট্রাকচারের ক্ষেত্রে এটা হচ্ছে যে কিভাবে কোন ধাপে 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 যে অংশটা সেটা বোঝানো হয়েছে। ওএস এর বিভিন্ন স্তরে বিভিন্ন প্রতিটি স্তরে নির্দিষ্ট কাজের জন্য দায়ী, মানে নির্দিষ্ট কাজগুলো করে থাকে, একটা স্তরে একটা কাজ সম্পূর্ণ হয়ে থাকে। তো ব্যবহারকারী এসে ইউজার একটা স্তর আছে, ইউজার স্তরের পর অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, অ্যাপ্লিকেশন পরে যে এপিআই, কার্নাল, হার্ডওয়্যার। এই কার্নাল বা অপারেটিং সিস্টেম, এপিআই বা ইউজার ইন্টারফেসের যে পার্টটা থাকে, আর হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, আর হচ্ছে আমরা ব্যবহারকারী। একটা দুইটা তিনটা চারটা এই পাঁচটা স্ট্রাকচার নিয়ে এটাকে আমরা বলতেছি লেয়ার্ড স্ট্রাকচার। আর মনোলিথিক স্ট্রাকচার যেটা হচ্ছে, এটা হচ্ছে অপারেটিং সিস্টেমের যে বিভিন্ন স্ট্রাকচার গুলি আছে,
পুরো ওএস একটি বড় প্রোগ্রাম হিসেবে একত্রে কাজ করে থাকে। এটা হচ্ছে মনোলিথিক, মানে একসাথে কাজ করা। মনো মানে সিঙ্গেল, বাই বলতে ডাবল বোঝায়, মাল্টি মানে অনেক বোঝায়। তো মনোলিথিক হচ্ছে গিয়ে যেখানে হচ্ছে সিঙ্গেল একটা চ্যানেল দিয়ে কাজ করে, পুরো একটা বড় অপারেটিং সিস্টেম একটা প্রোগ্রামকে একসাথে সে কাজ করে থাকে, সব কাজ ফাইল সিস্টেম মেমোরি ডিভাইস একই স্তরে থাকে। এটাকে আমরা বলছি মনোলিথিক। আর এই মনোলিথিকের ক্ষেত্রে দেখেন এগুলো কি দ্রুত কাজ করে। অসুবিধা সমস্যা হলে পুরো সিস্টেমের প্রভাব পড়ে। এমএস ডস ইউনিক্স প্রথম ভার্সন, এটা ঠিক একদম প্রথম দিকের যেই অপারেটিং সিস্টেমগুলি ছিল ওইগুলির ক্ষেত্রে এই মনোলিথিক সিস্টেমটা দেখা গেছে। এবং অ্যাকচুয়ালি মনোলিথিক দিয়ে সমস্যা, ছোট্ট সফটওয়্যার অল্প কাজ করা যায়, অত বাস্ট কাজ করা যায় না। একটাই সুবিধা, যত হয় একটা একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার টাইপের এটা হয়ে থাকে, মানে পুরো অপারেটিং সিস্টেমটা একসাথে কাজ করে, তার কোনো আলাদা আলাদা পার্টে পার্টে কাজ করার সিস্টেম থাকে না। ফাইল সিস্টেম মেমোরি ডিভাইস প্রত্যেকটা জিনিস একটা স্তরে থাকে। তাছাড়া মাইক্রো কার্নেল সংগঠন। এইবার আছেন এই একটা হচ্ছে মাইক্রো কার্নেল, শুধুমাত্র মূল কাজগুলো যেমন মেমোরি প্রসেস কমিউনিকেশন, এই তিনটা জিনিস মেমোরি প্রসেস এবং কমিউনিকেশন, এই তিনটা জিনিস সেই কার্নেলের মধ্যে ধরে রাখে। বাকি কাজগুলি আলাদা আলাদা বিভিন্ন মডিউলার আকারে আলাদাভাবে সাজিয়ে দেয়। এতে করে হচ্ছে কি সুবিধা আছে আর অসুবিধাও আছে। সুবিধা হচ্ছে কি এই কাজগুলি শুধু কার্নেলের মধ্যে রাখে, বাকিগুলি আলাদা আলাদা সার্ভিস আকারে ভাগ করে দেয়। আর এই সুবিধা হচ্ছে মডিউলার এবং নিরাপদ ছোট ছোট মডিউল আকারে কাজগুলোকে ভাগ করা থাকে। আর এইটা দেখা গেছে আমরা মিনিক্স এবং কিউএনএক্স এই দুই ধরনের অপারেটিং সিস্টেমের মধ্যে দেখতে পাই। আর এই মিনিক্সটা আছে কি থেকে লিনাক্সের আগের ভার্সনটা হচ্ছে মিনিক্স। আগের ভার্সন হচ্ছে ইউনিক্স, ইউনিক্সের আগের ভার্সন হচ্ছে মিনিক্স। তো মানে জাস্ট পালাক্রমে আসছে। এই মিনিক্স এবং কিউএনএক্স এই অপারেটিং সিস্টেমগুলি এখন মার্কেটে নাই, চলে না। ওইগুলির ভিতরে আমরা দেখতে পারছি যে এই মাইক্রোকন্ট্রোলার সংগঠন এই সিস্টেম আছে। এখানে গিয়ে শুধুমাত্র কাজের মেমোরি প্রসেস এবং কমিউনিকেশন এই পার্টটা কার্নেলের মধ্যে আলাদাভাবে রাখা হয়, আর বাকি কাজগুলি আলাদা আলাদা মডিউল আকারে সাজিয়ে রাখা হয়। আর হচ্ছে মডুলার স্ট্রাকচার। দেখেন কার্নেলে অনেক মডিউল থাকে যেগুলি প্রয়োজনে লোড আনলোড করা যায়। অনেক আধুনিক ওএস এ এই পদ্ধতি ব্যবহৃত হয়ে থাকে। এই যে লিনাক্স কার্নেলের ক্ষেত্রে দেখা যাচ্ছে এখন আধুনিক মডিউল, আধুনিক অবস্থাতে কি করা হয়েছে, মডুলার সংকটে কার্নেলের ভিতরে অনেকগুলি মডিউল থাকে যেগুলি প্রয়োজনে আনলোড এবং লোড করে সেটা কাজ করে থাকে। এবার হচ্ছে ভার্চুয়াল মেশিন সফটওয়্যার অপারেটিং সিস্টেম। ভার্চুয়াল মেশিন অপারেটিং সিস্টেমটা হচ্ছে কি এটা একদম লেটেস্ট, খুব পপুলার এখন যেটা চলতেছে। আর যে হচ্ছে ভার্চুয়াল বক্স বা ভিএমওয়্যার, দুইটাই আপনারা ইউজ করে দেখতে পারেন। যেটার মধ্যে আমরা কি করতে পারতেছি, যেমন আমাদের এখন রানিং আমার এই কম্পিউটারে উইন্ডোজ 10 আছে, এটার ভিতরে আমি যদি উইন্ডোজ 7 8 11 সব ব্যবহার করতে পারি বা লিনাক্স ব্যবহার করতে পারি। এই অপারেটিং সিস্টেমের ভিতরে আরেকটা অপারেটিং সিস্টেম চলবে, আর 10টা অপারেটিং সিস্টেম 20টা অপারেটিং সিস্টেম আমি রান করতে পারি। আমার এখানে যে হার্ডওয়্যার রিসোর্স আছে এইটাকেই বিভিন্নভাবে ভার্চুয়ালি সেপারেটলি ভাগ করে দিয়ে, মনে করেন যে আমার এখানে অপারেটিং সিস্টেম আছে মনে করেন 16 জিবি, সেই 16 জিবি কে আমি কি করব 2 জিবি করে চারটাকে ভাগ করে দিয়ে 4 4 16 জিবি চারটা অপারেটিং সিস্টেম এট টাইম রান করতে পারি, আলাদা 4 ধরনের ভার্চুয়ালি। ভার্চুয়ালি এটার মধ্যে সেটআপ হয়ে এটার মধ্যে এইটার রিসোর্স গুলো সে শেয়ার করবে। এই যে ওএস যে অপারেটিং সিস্টেম ব্যবহারকারীর জন্য একটি ভার্চুয়াল কম্পিউটার তৈরি করে একাধিক ওএস একসাথে চালানো যায়, মানে এর মধ্যে একসাথে চালানো যায়। আর এর জন্য যে সফটওয়্যার ইউজ করে ভিএমওয়্যার এবং ভার্চুয়াল বক্স এই সফটওয়্যারগুলি ইউজ করে সেই কাজটা করা হয়ে থাকে। তারপরে এখানে আমরা দেখি একটু আগে থেকে আমরা রিভিশন হালকা একটু দিয়ে আসি। কারো যদি বুঝতে সমস্যা হয়ে থাকে অবশ্যই বলবেন। আপনারা কেউ কোনো কথা বলতেছেন না। অপারেটিং সিস্টেম কিন্তু সহজ কোনো জিনিস না, এটা খুব হার্ড। এটা যে একটা চ্যাপ্টার এখানে আছে, আর আমরা পড়ছিলাম এই মোটা মোটা 2 সেমিস্টারের বই পড়ছি, অনেক মোটা মোটা বই। আপনাদের পুরো 1 বছরের যে বই, পুরো 1 বছরের যে বই 2টা বই মিলা আমাদের একটা বই এর চেয়ে মোটা ছিল। এরকম 2টা সেমিস্টার শুধু অপারেটিং সিস্টেমের উপরে পড়েছি। এবার চিন্তা করেন শুধু, আর এখানে একটা চ্যাপ্টারে সব দিয়ে দিছে, কতটুকু দেওয়া সম্ভব?
আজকে কোথায় দেখেছিলাম? আচ্ছা, এইটা দেখানোর পর আমরা একটু অপারেটিং সিস্টেম নিয়ে অন্য কিছু দেখবো, তারপরে দেখবো না। এখানে হচ্ছে গিয়ে সারাংশ হিসেবে এটা আমি দিয়েছি স্তর লেয়ার এর ক্ষেত্রে আমরা দিছি ওএস এর ক্ষেত্রে প্রতিটি স্তর আলাদা কাজ করে, মনোলিথিকের মধ্যে একই একটি বড় প্রোগ্রাম হিসেবে কাজ করে, মাইক্রো কার্নাল ছোট নিরাপদ কার্নাল হিসেবে মিনিক্সে কাজ করতে, মডুলার প্লাগ এন্ড প্লে ফিচার থাকে, লিনাক্স এর মতো ভার্চুয়াল মেশিন যে বিভিন্ন ধরনের ভার্চুয়াল ওএস চালানো হয়ে থাকে, ভিএমওয়্যার যেখানে একই অপারেটিং সিস্টেম অনেকগুলো সফটওয়্যার থেকে থাকে। আমরা একটু প্রিভিয়াস টিউটোরিয়াল দেখি উপরে থেকে গিয়ে দেখেছি অপারেটিং সিস্টেমটা কি, অপারেটিং সিস্টেমের বিভিন্ন কাজগুলো দেখেছি এবং এর ধরন কি ধরনের অপারেটিং সিস্টেম থাকে, অপারেটিং সিস্টেমের কার্যকারিতা, এর মধ্যে সে কার্যকারিতা ফাংশনস অপারেটিং সিস্টেম, এই ফাংশনস গুলি দেখছি। এটা থেকে প্রসেস ম্যানেজমেন্ট, মেমোরি ম্যানেজমেন্ট, ফাইল ম্যানেজমেন্ট, ইনপুট আউটপুট ম্যানেজমেন্ট এবং সিকিউরিটি এন্ড প্রোটেকশন, ইউজার ইন্টারফেস, ডিভাইস ম্যানেজমেন্ট। এগুলি সাধারণত বাংলাটা না পড়ে ইংলিশটা পড়লে সবচেয়ে বেশি সুবিধা এই টার্মগুলা। আপনার পরীক্ষাতে অবশ্যই বাংলা বা ইংলিশ একটা দিবেন, দুইটা লাগবেন না। তারপর আমরা বলছি অপারেটিং সিস্টেমের ফিচারগুলো কি, মাল্টিটাস্কিং, মাল্টি ইউজার সাপোর্ট, মাল্টি প্রসেসিং, টাইম শেয়ারিং, ভার্চুয়াল পোর্টেবিলিটি এবং রোবাস্টনেস। আর ওএস এর সংগঠনের ক্ষেত্রে আমরা কি দেখছি, বিভিন্ন লেয়ার্ড স্ট্রাকচার, মনোলিথিক স্ট্রাকচার, তারপর দেখছি মাইক্রো কার্নাল, মডিউলার স্ট্রাকচার এবং ভার্চুয়াল মেশিন। এখন আসেন আপনাদের বিভিন্ন ধরনের যে পরীক্ষার সময় আমি গত একটা কোশ্চেন আমাকে দিয়েছিল একটা জিনিস একটা জায়গায়, তো সেই কোশ্চেনটা আমার হঠাৎ করে মনে পড়লো আপনাদের মেমোরি ম্যানেজমেন্টের জন্য, ওটা অপারেটিং সিস্টেমের একটা টপিকস, যদি আপনাদের অপারেটিং সিস্টেম এখানে আছে কিনা মেমোরি ম্যানেজমেন্ট আমি একটু দেখি, না থাকলেও আমি কিছু কিছু জিনিস দেখাই দিব এক্সট্রা। ওএস এখানে নাই, এখানে নাই, অচল অবস্থা নাই, ভার্চুয়াল মেমোরি মেশিন, আচ্ছা যাক, মেমোরি ম্যানেজমেন্ট নাই। তো এখানে যেটা হচ্ছে গিয়ে আপনাদের এখানে পড়াশোনার এখানে শেষ। এখন আমরা একটু অন্য জিনিস দেখি। দেখেন এখানে আমরা যে ফাইলটা দেখতেছি, এই ফাইলটা কত 1113 কেবি, বা এটা দেখছি 396 কেবি। এটা আমি রাইট বাটন ক্লিক করি, প্রপার্টিজ যাই, যাওয়ার পরে এখানে দেখেন কি দেখতেছেন 395 কেবি। এটা তো ফাইল সাইজ 395 একই রকম দেখাচ্ছে, এটা দিয়ে ঠিক বোঝা যাচ্ছে না, এটা দেখি একই রকম হয়ে গেছে, মিলে গেছে আর কি, সবসময় মিলে না, এটাও তো দেখি মিলে যাচ্ছে কেন, ও না এই জায়গাটা আছে দেখেন, যদি বড় অ্যামাউন্টে একই রকম মনে হচ্ছে, দুইটার ক্ষেত্রে দেখেন একটা ফ্র্যাগমেন্টেশন একটা পার্ট আছে। এখানে দেখেন এটা কত 404546, আর এটা হচ্ছে দেখেন আলাদা 404992। সাইজ অফ ডিস্ক এইটা সবসময় বেশি থাকে, সাইজ অফ ডিস্কের সাইজটা সবসময় বেশি দেখবেন বিটুইন আমাদের ফাইল সাইজের চাইতে। এইটা হচ্ছে দেখেন ফাইল সাইজ কতটুকু 1113, এটা বলতেছে আমাদের ফাইলের সাইজ। এখন দেখেন এই যে সাইজ, এই সাইজ মানে হচ্ছে আমার ফাইলের সাইজ, এটা কত 1138947, আর এটা হচ্ছে কি আমার সাইজ অফ ডিস্ক 1139200। এটা কত কম, কত বেশি নেব, এটা 947, আর এটা হচ্ছে 200 লাস্টে, এটা হচ্ছে 38, এটা হচ্ছে 39। এইবার আসেন এই যে এখানে চেঞ্জ গুলো যে প্রায় 200 কত বাইট বেশি, 200 এখানে আছে প্লাস এখান থেকে 250 বাইটের মতো বেশি আছে আমার ফাইল সাইজে। এই ফাইল সাইজ এবং ডিস্ক সাইজ এবং ফাইল সাইজের এই যে ব্যবধানটা, আপনার একটু পরীক্ষার সময় একটা কোশ্চেন আসছিল, ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন এবং এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন কাকে বলে? ফ্র্যাগমেন্টেশন ফাঁকা জায়গা। আমরা প্রথমে একটা হার্ড ডিস্ক, আমাদের যে হার্ড ডিস্কটা থাকে, যেমন মনে করেন আমাদের যে হার্ড ডিস্কটা আছে, এই হার্ড ডিস্কটাকে আমি কি করি, ফরম্যাট করি, আমরা হার্ড ডিস্কটাকে ফরম্যাট করে থাকি। এই ফরম্যাট করা হলে কি কি ফরম্যাটে ফরম্যাট করে থাকি, আমরা একটু ফরম্যাট অপশনে যাই, এই যে ফরম্যাটে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাই এখানে ক্যাপাসিটি, তারপরে এনটিএফএস আছে, এটা সাইজের উপর ডিপেন্ড করে। আগে ছিল মনে করেন ফ্যাট 16, তারপর ফ্যাট 32, তারপরে এনটিএফএস। ফ্যাট মানে হচ্ছে ফাইল অ্যালোকেশন টেবল সিস্টেম, মানে 16 বিট নিয়ে এক একটা ব্লক তৈরি করতো। তারপর আসলে ফ্যাট 32, যেটা হচ্ছে 32 বিট নিয়ে একটা ব্লক তৈরি করা হইতো। তারপর আছে আমাদের এনটিএফএস, নিউ টেকনোলজি ফাইল সিস্টেম। এখানে ব্লকগুলি আমাদের নিজের মতো করে এবং নিজের মতো করে সে তৈরি করে। এখানে দেখেন কত 2048 কিলোবাইট
আবার এখানে যে 512 কিলোবাইট, এটা ডিপেন্ড করে আমার এই ডিস্কটার সাইজ কত। এই ডিস্কটার সাইজে 500 জিবি, এই যে 465 এত বড় সম্ভব না। যদি আমার হার্ড ডিস্কটার সাইজ হয়তো ছোট, যেমন এখানে এটাও 40 জিবি হয়ে গেছে, যদি এটা 32 জিবি বা এরকম হয় তাহলে আমরা এনটিএফএস দেখতে পাইতাম। পেন ড্রাইভটা কোথায় রাখছি, পেন ড্রাইভগুলো দেখানো যেত। এখানে যদি আমি এটা ফরম্যাট দিই, দেখেন ফরম্যাট অপশন কই, ফরম্যাট ফরম্যাট ফরম্যাট, এই যে ফরম্যাট, এখানে এনটিএফএস আসছে, এখানে 512 দাঁড়ান, সাইজ বেশি তো একটা ছোট পাইছি আমি, এটা দিয়ে কতটুকু আছে। এখানে আরো অন্য মেকানিজমও আছে যদিও। এই দেখেন এইটার মধ্যে কত ফ্যাট 32 চলে আসছে। এই জিনিসগুলিতে আমরা ফ্যাট 32 দেখতে পাই নাই, এটার মধ্যে দেখেন আমরা ফ্যাট 32 পাচ্ছি, ফ্যাট 32 দেখতে পাচ্ছি, মানে এটা ফ্যাট 32 সাপোর্ট করতেছে। যদি আমি এখানে ফ্যাট 32 তে সিলেক্ট করি, এখানে দেখেন কত 16 কিলোবাইট, 16 কিলোবাইটে আসতেছে, 32 64 কিলোবাইট এতটুকু পর্যন্ত আসতেছে। এর আগে দেখো তো বাইট আকারে আসতেছে। আর যখন এনটিএফএস আমি সিলেক্ট করে দেই এনটিএফএস, তাহলে দেখেন আমার এই 512 বাইট থেকে শুরু করে একেবারে 2048 কিলোবাইট পর্যন্ত আসতেছে। এই যে সাইজগুলি আমরা দেখতেছি, এগুলি হচ্ছে কি যে আমরা কত বড় সাইজ একটা ব্লক নিব, যত বড় সাইজের ব্লক নিতে পারবো আমাদের হার্ড ডিস্কের পার্টিশন তত বড় নিতে পারবো। ফ্যাট 32 তে 38 জিবি বেশি এক একটা ড্রাইভের সাইজ করা সম্ভব না, সর্বোচ্চ 38। ফ্যাট 16 এর ভিতরে 2 জিবির বেশি একটা পার্টিশন করা যায় না। তো একইভাবে আবার ফ্যাট 32 তে একটা ফাইলের সাইজ, মানে একটা ফাইল আপনি যখন রাখবেন সেই ফাইলের সাইজ 3.99 জিবি, মানে 4 জিবির কম হইতে হবে। কিন্তু এনটিএফএস এর ক্ষেত্রে একটা ফাইলের সাইজ আমরা দেখতেছি 48 জিবি 49 জিবি পর্যন্ত করতে পারতেছি, এবং যদি আমরা রেজিস্টার আইডিটা আরো বাড়াই দিই তাহলে আরো বেশি সাইজও করতে পারি। আমি একটা ফাইলের সাইজ 100 জিবিও দেখেছি। তো একটা ফাইলের সাইজ, কিন্তু ফ্যাট 32 তে এই জিনিসগুলো হয় না। কেন হয় না, কিভাবে হয় না, এগুলি আরো ডিটেইলস অনেক বেশি। আমি একটু আজকে আমরা যেটা বুঝাইতেছি চাইতেছিলাম সেটা হচ্ছে ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন এবং এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন জিনিসটা কি সেটা বোঝার জন্য প্রথমে আমি একটা টেবিল অঙ্কন করি। আচ্ছা, এই যে টেবিলটা আমি এটা অঙ্কন করলাম, মনে করি আমার এখানে কি হয়েছে, আমি এনটিএফএস সিস্টেমে করছি 512 কেবি নিয়ে, 512 এক একটা লোকেশনের সাইজ, এত বাইট করে এক একটা লোকেশন, এটা হচ্ছে এনটিএফএস এ। তাহলে এইটার ক্ষেত্রে প্রথম রয়েছে আমার ফাইলের সাইজ, এখানে 512, এখানে 512, প্রত্যেকটা 512 করে আছে। তাহলে এইখানে আমার এই মেমোরি লোকেশনের নাম্বার হচ্ছে 011 দিই, 001, তিনটা 01 দিলাম। এই এটার অ্যাড্রেস 012, তারপরে এটা হচ্ছে 003, এটা হচ্ছে 004, 0005। আমি এই ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশনটা সম্পর্কে আমি যখন স্টুডেন্ট ছিলাম, আমি খুব হতাশজনক ভাবে আমি কোথাও এটার সঠিক উত্তর পাই নাই, বইয়ের ভাষা বুঝতে পারি নাই, নতুন ছিলাম তো বুঝতে পারি নাই, কারোর কাছে হেল্প পাই নাই। পরে বইয়ের ভাষা বুঝতে পারি নাই। আচ্ছা, এটা দিয়ে বুঝাইতেছে যে এটা হচ্ছে অ্যাড্রেস একটা মেমোরি লোকেশনের অ্যাড্রেস। এই লোকেশনের অ্যাড্রেসটা হচ্ছে ব্লক, এখানে হচ্ছে এত কেবি, এত কেবি। মনে করি আমি একটা ফাইল রাখতেছি, ফাইলের সাইজ কত, আমি এই টেবিলটাতে বুঝে আমাদের ফাইলের সাইজটা রাখবো কোন লোকেশনে, এই লোকেশনে। আমার ফাইলের সাইজ যদি হয়ে থাকে 1000 কেবি কিলোবিট, মনে করি কিলোবিট, আরে কে না লিখে এস লিখে ফেলছি, কিলোবিট, তাইলে আমার কি এখানে ফাইলটা রাখতে পারবো না, এখানে 512 রাখতে পারবো। 512 রাখার পরে বাকি অংশটা কোথায় আসবে, এখানে চলে আসবে, কারণ আমার আছে 1000 1000 থেকে 512 গেলে কত থাকবে, 488, 488 এখানে থাকবে। তাহলে এই জায়গায় আরো কিছু অংশ বাকি রয়ে গেছে, তাই না, 512, তাহলে এখানে বাদ রয়েছে কত, 24। এই যে 24 যে অংশটা আছে,
মেমোরি একটা অংশ ফাঁকা রয়ে গেছে না? এই যে ফাঁকা অংশটা, এই ফাঁকা অংশটা তো আমি কোনোভাবেই দূর করতে পারবো না। তাইলে এই ফাইলটার সাইজ কি হইতো? ফাইলের সাইজ হতো 1000 কেবি, কিন্তু ইউজ হইতো কত? 512 কত? 1024। তাহলে 1024 হইতো আমাদের ডিস্ক সাইজ। যখন আমরা এখানে দেখেছিলাম, সাপোজ এই যে লোকেশনটার, এইটার ক্ষেত্রে কি আছে আমাদের ফাইল সাইজ আছে 5.033 678, তারপরে এই যে এটা লোকেশন আছে, এই জায়গায় হইতে 696849992, এই যে বেশি, এটা হচ্ছে সাইজ অফ ডিস্ক, আর এটা হচ্ছে সাইজ অফ ফাইল। এই সাইজ অফ ফাইল, এটা হচ্ছে গিয়ে সাইজ অফ ফাইল, আর এটা হচ্ছে এটা হচ্ছে সাইজ অফ ফাইল, আর মেমোরি লোকেশন কত? সাইজ অফ ডিস্ক 1024। এই 1024 হওয়ার থেকে 1000, এই যে 24টা যে ব্যবধান হয়েছে, এই 24টা হয়েছে আমার কি? ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন। এই ফ্র্যাগমেন্টেশন কখনো কোনো সফটওয়্যার কোনো কিছু দিয়ে রিমুভ করা যাবে না। এই হচ্ছে ফাঁকা ফ্র্যাগমেন্টেশন। আর এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন কোনটা হয়ে থাকে? যেমন আমি এখানে ফাইল দেখলাম, এটা আরো ফাইল দেখলাম, এটা তাহলে কি এতটুকু মিলে একটা ফাইল আসলো, মনে করে যে এখানে কিছু ফাইল আছে, আবার এখানে একটা ফাইল রাখছি, আচ্ছা 512 করে দিই, এখানে এত আছে, এখানে মনে করেন 512 আর একটা ফাইল আছে, এখানে মনে করি 500 জিবি একটা ফাইল আছে, এখানে মনে করি যে ছোট করে রাখি, এখানে মনে করেন যে 125 একটা ফাইল আছে। আমার যে ব্লক, আমার এই ব্লকের ভিতরে তো যদি আমি 5 কেবির একটা ফাইল রাখি, সে পুরো ব্লক নিবে, কারণ একটা ব্লকে আরেকটা ফাইল ঢুকানো যাবে না। তাহলে এখানে ভিতরে আমার এই পুরাটা কি ওয়েস্ট হবে? ফাইল সাইজ হবে এখানে কত? 5 কেবি, আর আমার ডিস্ক সাইজ হবে কত? পুরা 512। এখন এই যে অপশনগুলো আছে, ফাঁকা ফাঁকা অপশনগুলো আছে, এগুলো আছে ইন্টারনাল ডিস্ক ফ্র্যাগমেন্ট, এটার মধ্যে কোনো নাই, ব্লক আছে। কিন্তু এখন দেখা গেল কোনো কারণে আমি এই ফাইলটা ডিলিট করে দিলাম এখান থেকে। আমি তো অনেক সময় ডিলিট করি, আপডেট করি, এখান থেকে সরাই ফেললাম, তাহলে একটা ফ্র্যাগমেন্ট হলো এখানে তৈরি হলো। এই ফ্র্যাগমেন্টে চাইলে আমি পরবর্তীতে আবার একটা ফাইল রাখতে পারবো। মনে করি আমি একটা ফাইল রাখছি কত? 300 কেবি একটা ফাইল রাখছি, তাহলে আবার এটা ফিল আপ করে ফেলছি। এই যে ডিলিট করার কারণে যে ফ্র্যাগমেন্টেশন তৈরি হয়েছে, এটা হচ্ছে এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন। তাহলে ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন কোনটা? যেটা ভিতরে কি যে একটা ফাইল রাখার পরে ব্লকের মধ্যে যে পরিমাণ ডাটা, সামান্য ডাটা ফাঁকা থাকে, একটা মেমোরি ব্লকের মধ্যে কোনো ডাটা রাখার পরে যে অংশটা ফাঁকা থাকে, যেটা কোনোভাবে রিমুভ করা সম্ভব হয় না, সেটাকে আমরা বলি ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন। আর কোনো একটা মেমোরি লোকেশন থেকে যখন কোনো একটা ডাটাকে আমরা ডিলিট করে দেই, ডিলিট করে দেওয়ার পর যে অংশটা ফাঁকা হয়ে থাকে, তখন আমরা ইউটিলিটি সফটওয়্যার বা বিভিন্ন ভাবে সেখানে অন্য ডাটা প্রবেশ করে সেই ডাটাকে ফিল আপ করতে পারি, যাকে মানে সেই ফ্র্যাগমেন্টেশনকে রিমুভ করা যায়, সেটাকে আমরা বলি এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন। এই যে এখানে যে ডাটা ছিল 500, এটাকে আমরা রিমুভ করে ফেলছি, রিমুভ করে ফেলতে পারি। রিমুভ করলে জায়গাটা ফাঁকা হয়ে গেছে, এবং পরবর্তীতে যখন আমরা কোনো ফাইল দিয়ে এটাকে জায়গাটাকে ভরাট করে দিতে পারি। এই যে ফাঁকা হয়েছে, এটাকে বলে এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন। আবার অন্য কিছুতে ভরাট করলে সেটা ওই ফ্র্যাগমেন্টেশনটা দূর হয়ে যায়, সেটাকে আমরা বলতেছি এই ফ্র্যাগমেন্টেশন, মানে এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন। আর ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন হচ্ছে এই যে ফ্র্যাগমেন্টেশন যেটা দূর করা সম্ভব না, বা এখানে 500 পরে যে অংশটা ফাঁকা আছে সেটা দূর করা সম্ভব না, সেটাকে আমরা বলি ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন। আর এই মেমোরিটা অ্যাড্রেসিং করা হয় কিভাবে? ফরম্যাটের মাধ্যমে। ফরম্যাট করলে কোনো হার্ড ডিস্কে আমরা এটা অ্যাড্রেসিং করে থাকি। আচ্ছা, এটা আমরা সিলেবাসের বাইরে একটা মেমোরি ম্যানেজমেন্টের লোকেশনটা দেখালাম, যেহেতু আপনাদের পরীক্ষার সময় দেখছিলাম যে এই ধরনের কোশ্চেন আসে তাই। আর যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে বা কোনো কিছু থাকে জানাতে পারেন, বলতে পারেন। কম্পিউটার রিলেটেড যে কোনো কোশ্চেন যদি আপনাদের মনে উদয় হয়ে থাকে সেটাও বলতে পারেন, এই টপিকস এর ভিতরে বা বাইরে যে কোনো জায়গায়। আছে কারো কাছে কোনো কোশ্চেন? আমি কোশ্চেন পাইলে খুব খুশি হই। স্যার, হুম ধরেন আমরা যে ল্যাপটপ গুলো ইউজ করি, সাপোজ হার্ড ডিস্ক বা এসএসডি, ওখান হুম থেকে একটা যে বলেন এক্সটার্নাল ইয়া, এটা মেমোরি যে স্টোরেজটা আমাদের ডিলিট দিলে ফাঁকা অংশটা থেকে যায়, ওই জায়গাটা, ওইটা কি তাহলে কি আমাদের ল্যাপটপ আস্তে আস্তে ভারী হচ্ছে না? মানে ল্যাপটপের ভিতরের এই জায়গাগুলো খেয়ে নিচ্ছে না, এরকম হয় না? মেমোরিটা আস্তে আস্তে তো ভরে যাচ্ছে না, এরকম?
হ্যাঁ, এবার আমি বলি ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশনটা এটা কিন্তু খুব অল্প পরিমাণে হয়ে থাকে, হ্যাঁ, কারণ কিন্তু একটা যে এক্সটার্নালটা খুবই অল্প পরিমাণে, এবং ওই ফাইল যখন আমরা মুভ করি বা সরাই ফাইলের সাইজ আপডেট হয়, এটাতে তেমন কিছু হয় না। এটা আপনার যত, হ্যাঁ এটা খুব অল্প পরিমাণে, তো বেশি এটা প্রবলেম হয় না। আর স্যার যেটা, এক্সটার্নালটা আবার হ্যাঁ ওই হ্যাঁ, ওই জায়গাটা কি আবার ফুল করা যায়? এক্সটার্নালটা কি করে অটোমেটিক্যালি আগের যে ওএস গুলি ছিল ওল্ড ভার্সনের, ওইটা আপনাকে নিয়মিত করতে হইতো, কি করতে হইতো, ডিফ্রাগমেন্ট করতে হইতো। এই যে আমরা কি করতাম এখানে টুলসে গিয়ে, এই যে অপটিমাইজ বলে এখানে, এই যে অপটিমাইজ দেখতেছেন, জি স্যার। হ্যাঁ আগে এখানে ছিল ডিফ্রাগমেন্ট, ওই ফ্রাগমেন্টটাকে দূর করার জন্য আমাদের কমান্ড চালাতে হইতো। আর এখন যেটা হচ্ছে, এখন এই কমান্ডটা চালাইলে ভালো, এই যে অপটিমাইজ করার জন্য, অপটিমাইজ করা যায়। হ্যাঁ ঠিক আছে, খুব দ্রুত হয়ে যায়, কিন্তু এই যে খুব দ্রুত মানে হয়ে ওই গেছে। ফাঁকা জায়গাগুলো হয়ে গেছে আবার। হ্যাঁ সরি, মূলত ওরা নিজেরাই করে ফেলে অনেক ক্ষেত্রে। আর এখন তো মনে করেন এসএসডি, এই যে আমাদের প্রত্যেকটা ড্রাইভ হচ্ছে এসএসডি। এসএসডি ক্ষেত্রে এরকম করে নেয় আর মানে অটো করে নেয় এরকম নাকি স্যার? আর না ওই না 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 না, প্রত্যেকটা ক্ষেত্রে করে নেয় ওরা, একটা একটা নির্দিষ্ট পরিমাণ করে, ঠিক আছে, আর হ্যাঁ, বাকিটা নিজেরা করে নিতে হয়। তো এসএসডি ক্ষেত্রে করাটা সহজ হয়, দ্রুত হয়ে যায়, অনেক ফাস্টার তো। দেখেন এই যে কত দ্রুত হয়ে যাচ্ছে। আর আগে আমরা যখন 98 এ কাজ করেছি বুঝছেন, জি স্যার। মাই গড, অবিশ্বাস্য রকমের স্লো হইতো আগে, অবিশ্বাস্য রকমের স্লো হইতো। কিরকম স্লো, মানে আপনি ভাবতেও পারবেন না এত স্লো। মানে একটা ড্রাইভ, মানে যদি আমরা 40 জিবি একটা হার্ড ডিস্ক যদি আমরা যদি ডিফ্রাগমেন্ট করতে গেলে আমাদের কয়েক ঘন্টা লেগে যেত। তো অনেক ওইগুলো আমরা অনেক অনেক টাইম লাগতো। অনেক সময় নিত, অনেক সময় নিত, কারণ তখন কম্পিউটার ছিল স্লো। সেটা ওই সময়টা যত সময় নিতেছে আমরা ওইটা বুঝতাম না। আমরা মনে করেন যে আমরা 2-3 মাস পর একবার ডিফ্রাগমেন্ট করতাম। তো নরমালি আপনাদের পিসি যদি হেলথ ভালো রাখতে চান, তাহলে আপনি কি করবেন, রাইট বাটন ক্লিক করে একটা অপশন আছে মাঝে মাঝে, এই চেকটাতে ক্লিক করুন, শুধু চেক দিয়ে স্ক্যান ডিস্কটা চালাবেন, এতে করে আপনার যে হার্ডওয়্যার আছে কম্পিউটারের, হার্ডওয়্যারটা সুস্থ থাকবে। সেটা সুস্থ রাখার জন্য, এত মানে কি আপনার কম্পিউটার ফাইলকে সুস্থ রাখার জন্য স্ক্যানটা করবেন। এই যে চেক, এটা স্ক্যান বলা হয়, স্ক্যান টিক্স বলে তো আমাকে আমরা, চেক বলতেছি জাস্ট চেক, জাস্ট একবার ঘুরে আসে। আর আগে বেশি প্রয়োজন ছিল এটা এই কারণে, এখন এসএসডি আসার কারণে আসলে অত বেশি ইম্পর্টেন্ট না। যখন ম্যাগনেটিক টিক্স ছিল ওই ম্যাগনেটটা ধীরে ধীরে দুর্বল হয়ে যেত, তখন যখন স্ক্যান করা হয়তো ওই ম্যাগনেটটা একবার রিড করে আসতো। আপনি যদি কোনো হার্ড ডিস্কে, ওই যে ম্যাগনেটিক ডিস্ক যেগুলি আছে এগুলি যদি কোনো ডাটা, মনে করেন আপনার ভিডিও, আপনার একটা বিয়ের ভিডিও, যদি বিয়ে করে থাকেন বিয়ের ভিডিও, নাহলে জন্মদিনের ভিডিও করি, সবাই জি স্যার। জন্মদিন করছে, জন্মদিনের ভিডিও রাখলেন, এখন মনে করেন 2-3 বছর পরে আছে, পরে দেখবেন যে ওই ভিডিও মাঝে মাঝে স্ক্র্যাচ পড়ে গেছে, ওই ওই জায়গাগুলি ম্যাগনেটটা দুর্বল হয়ে যায়। ওই যাতে দুর্বল না হয়ে যায়, 15 দিন বা 1 মাসের পর পর একবার করে স্ক্যান ডিস্ক চালাই দিলে ওই ম্যাগনেটটা আবার সচল হয়ে যায়। জি স্যার, এরকম ওই যে হয়তো আগে ক্যাসেট চালাইলে ওই ম্যাগনেটিক ফিল্ডটা ওইরকম বাজতো, জায়গায় হ্যাঁ হ্যাঁ, জায়গায় ম্যাগনেটের ইয়া সরে যেত। অনেকদিন সরে যেত। রেকর্ডিং ছিল। হ্যাঁ সেটা হয়তো, সেটা হ্যাঁ অনেক সময় এটা হয়তো, আবার ওই যে ম্যাগনেটিক ফিতাগুলি আছে না আগের ভিসিআর গুলিতে, জি স্যার, ভিসিআর, ওগুলো হ্যাঁ বাজতো। বাদ